সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের বেসিক মেকানিক্সের যে কোর্স, মানে সেমিস্টার 2 ফিজিক্স মেজরের ছাত্রদের জন্য এই কোর্সটা আমি নিয়ে এসেছি, এবং আজকে সেই কোর্সের ফোর্থ ভিডিও, এটা ফোর্থ লেকচার। যারা এই ভিডিওটিতে প্রথম এসছো তারা আগে ভিডিও নাম্বার 1 2 3 দেখে তারপর এখানে আসো, তাহলে তুমি সহজে কানেক্ট করতে পারবে। একটুখানি আমি প্রত্যেকটি ভিডিওর মতনই আগের দিন কি পড়েছিলাম একটুখানি আমি দেখাতে চাই তোমাদেরকে। আমরা আগের দিন কি কি পড়েছি, লেট মি শো ইউ। আমরা এইখান থেকে পড়েছিলাম বেসিক মেকানিক্স থার্ড ক্লাসে, কি বলেছিলাম? শো দ্যাট দ্য ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, এটা একদম ঠিক ছিল, আমরা এখানে প্রমাণ করেছিলাম। তারপর দিয়েছিলাম শো দ্যাট দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার, এই রে এখানটা একটা ভুল ছিল, একটু ঠিক করে নেবে আগের ভিডিও যারা দেখেছিলে। ওকে, দিস শুড বি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে ফাইন, একটু ঠিক করে নিও। ঠিক আছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। সো এটাকে আমরা প্রমাণ করেছিলাম, এবং লাস্টে আমরা এখানটা আবার ঠিক লিখেছিলাম জিটি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, বিকজ এখানে এলটি মানে লোরেন্জ ট্রান্সফরমেশনের কোনো কথা আসছে না, যেহেতু স্পিড অফ দ্য পার্টিকলস আর ভেরি লেস দ্যান দ্য স্পিড অফ লাইট, সো ইট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স অর নিউটনিয়ান মেকানিক্স। তো এইখানে ক্লাসিক্যাল জগতে আমরা পার্টিকেলগুলোর ভেলোসিটি কমই ধরেছি। তারপরে এটা দেখেছিলাম যে একটা প্রজেক্টাইল এইটা হলুদ কালারের, এটা আর একটা প্রজেক্টাইল হচ্ছে সাদাটা। এবার তুমি যদি এই গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকো, মানে এরকম একটা কোনো জায়গায় গ্রাউন্ডে তুমি দাঁড়িয়ে তুমি দেখছো দুটোকে, তাহলে দুটোকেই প্রজেক্টাইল মোশন দেখছো, প্যারাবোলিক দেখছো। কিন্তু তুমি যদি এই একটা পার্টিকেলের উপরে বসে পড়ো, তখন তুমি আদার পার্টিকেলটাকে কি দেখবে? তো দেখা যাচ্ছে স্ট্রেট লাইন দেখবো, সেটাকে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম আগের দিন। খুব ভালো ভালো প্রবলেম ছিল এগুলো, একটুখানি তোমাদের ক্লাসিক্যাল ইনসাইটটাকে একটু ওপেন করবে। ঠিক আছে, তো এই সমস্ত কাজ আমরা আগের দিন করেছিলাম। এবং তারপর এখানে এক দুটো প্রবলেমও নিয়েছিলাম মনে হয়, যে লেংথ ইজ সো দ্যাট দ্য লেংথ অফ এনি অবজেক্ট ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, সো দ্যাট অলসো আই ডিড ইন দ্যাট ভিডিও। সো নাও আমরা চলে এসেছি বেসিক মেকানিক্সের ফোর্থ ভিডিওতে। আজকে আমি তোমাদের যেটার সাথে পরিচয় করাবো সেই জিনিসটির নাম হলো কি, কেউ বলতে পারবে? সেই জিনিসটির নাম হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, মাউস ইজ নট ওয়ার্কিং। ওহো, let's just do it. আজকে তোমাদের পরিচয় আমি যার সাথে করাবো সেই জিনিসটির নাম হলো কলিজন। ঠিক আছে, কলিজন। কলিজনকে বাংলায় কি বলা হয়? ধাক্কা না সংঘাত? সংঘात, या कॉलिजन। ठीक है, हिंदी में बोलते हैं टक्कर, दो वस्तुओं के बीच में टक्कर। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আলোচ্য বিষয় কলিজন। ওকে, কলিজন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আই হোপ তোমরা ভিডিওগুলোকে এনজয় করছো, সবাই শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো, কলিজন। তো প্রথমেই আমি বলি, কলিজন পড়ার আগে আমি এক দুটো কথা একটুখানি বলতে চাইছি। এই চ্যাপ্টারে আমরা নিজেদেরকে রেস্ট্রিক্ট করব, কলিজন বিটুইন টু পার্টিকেলস স্টাডি করব আমরা। ঠিক আছে, দুটো পার্টিকেলের মধ্যে মানে ফিজিক্যাল কলিজন, মানে সত্যি করে ধাক্কা লাগছে। যদি কখনো দেখা যায় যে এখানে একটা পার্টিকেল রয়েছে আর একটা পার্টিকেল এখানে বাস্তবে ধাক্কা না মেরে ওর ওর ইলেকট্রিক ফিল্ডের কারণে বা কোনো ফিল্ডের কারণে, যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণেও হতে পারে, পার্টিকেলটা যে ঘুরে গেল, এইটায় যেহেতু কন্ট্যাক্ট হচ্ছে না, সো দিস ইজ নট কলিশন। দিস ইজ মানে এইটাও এক ধরনের কলিশন, বাট এটার নাম দেওয়া হচ্ছে স্ক্যাটারিং। এটা হচ্ছে স্ক্যাটারিং ফেনোমেনা। সো কলিশন কখন হবে? যখন ফিজিক্যালি কন্ট্যাক্ট হয়, এই একটা বল আর একটা বলের সাথে কন্ট্যাক্ট করলো, তখন একজন, এদের ইনিশিয়াল ভেলোসিটি u1 u2 ছিল, পরবর্তীকালে ধাক্কার পর তারা আবার v1 v2 নিয়ে মুভ করে গেল। দিস কাইন্ড অফ কলিশন উই আর গোইং টু স্টাডি ইন দিস সেমিস্টার। ওকে, আমরা দুটি বস্তুর মধ্যে কলিশন আমরা স্টাডি করব। দুটি বস্তু হতে পারে, দুটি স্ফেরিক্যাল বল হতে পারে, তো এই জায়গায় আমরা নিজেকে রেস্ট্রিক্ট করব। ঠিক আছে, তো প্রথমে আমি একটুখানি এখানে একটা জিনিস আমি একটু বলতে চাইছি, তোমরা একটু সবাই ভালো করে দেখবে। প্রথম যে টপিকটা নিয়ে একটু আমাকে কথা হালকা করে বলে নিতে হবে, সেইটা আগে আমি করতে চাইছি।
ফার্স্ট একটুখানি আমি কথা বলতে চাইছি যে লিখে নাও, টু কোলাইড, ধাক্কা খাবার জন্য, টু কোলাইড, it is not necessary, ওকে, দরকার পড়ে না, not necessary to have a contact always, to have a contact, অদ্ভুত ব্যাপার স্যার, এই আবার কি কথা বলছেন স্যার, অলওয়েজ, ইট ইজ ট্রু, মাইন্ড ইট, ধাক্কা খাওয়ার জন্যে সবসময় স্পর্শ হতে হবে, নট ইম্পর্টেন্ট। তার মানে এখানে কোলাইড মানে ধাক্কা খাওয়া, আমাদের ছোটবেলা থেকে যে ধাক্কা খাওয়ার কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে এবার ভুলে যাও, ঠিক আছে? কি করে স্যার, একটুখানি এক্সাম্পল দিন। তাহলে আমি যেটা একটু আগে বললাম যে যদি দেখা যায়, ধর এটা হচ্ছে আর্থ, ওকে, ভালো করে শুনবি, এটা হচ্ছে আর্থ, এইটি অনেক দূর থেকে একটি কোনো হেভি মাস, একটা হিউজ বড় একটা মাস আসছে, সোজা যাচ্ছিল, কিন্তু এইখান থেকে একটা জায়গায় যাওয়ার পর সে কি করলো, সে ফিল করলো পৃথিবীর জন্য অ্যাট্রাকটিভ ফোর্স এদিকে ফিল করতে শুরু করলো, দ্যাট ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল পুল ডিউ টু আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড। তখন কি দেখা গেল, এই পার্টিকেলটা নিজের পথটাকে এইভাবে ঘুরিয়ে নিল, হতে পারে? ইয়েস স্যার, হতে পারে। পার্টিকেলটা মানে পার্টিকেলটার এতটাই ভেলোসিটি যে পৃথিবী তাকে টেনে নিজের কাছে নিয়ে আসতে পারলো না, কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে সে এইভাবে ঘুরে গেল। ও হো হো, এইটাও জানিস কলিশনের একটা ক্যাটাগরির মধ্যে অনেক ফিজিসিস্টরা ফেলে, অ্যান্ড দিস ইজ কল্ড স্ক্যাটারিং। স্ক্যাটারিং একটু মাথায় রাখবে, দিস ইজ কল্ড স্ক্যাটারিং, মানে এখানে ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট হলো না, হয়নি, কিন্তু এই দুটো পার্টিকেলের পরস্পরের মধ্যে তো কিছু একটা হলো, এটা তো বুঝতে পারছো। তাহলে সরি, এখানে এটাই মাথায় রাখবে যে টু কোলাইড ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ আ ফিজিক্যাল কন্ট্যাক্ট অলওয়েজ। এছাড়া আরো কোথায় দেখেছিলে তোমরা, তোমরা দেখেছিলে একটা নিউক্লিয়াস আছে, হুম, এই নিউক্লিয়াসের দিকে তুমি কি করলে, একটা হাই হাই ভেলোসিটির একটা প্রোটনকে পাঠাচ্ছ বা নিউট্রনকে পাঠাচ্ছ, তাহলে কি হবে, এই প্রোটন এখানে আসবে, যত কাছে আসবে নিউট্রনটা কি রে বাবা, পজিটিভলি চার্জ না? ইয়েস স্যার। তাহলে এর কুলম্বিক রিপালশন দেখবে সে, রিপালশন দেখার পরে কি হবে, এই পি এর সঙ্গে ধাক্কা খাবে? কোনোদিনই খাবে না। এই পি কি হবে, যেহেতু তার খুব হিউজ ভেলোসিটি, সে এইভাবে গিয়ে এইভাবে ঘুরে যাবে, কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছো? তাহলে পার্টিকেল গুলোর ভেলোসিটি ইনিশিয়াল এন্ড ফাইনাল চেঞ্জ হলো, লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হলো ইনিশিয়াল ফাইনাল, তার মানে কলিশন হয়ে গেল, বুঝতে পেরেছো? সো এইগুলোকে অনেক সময়, এগুলো স্ক্যাটারিং এর একটা, আমরা এগুলো যখন হাই এনার্জি ফিজিক্স পড়ছিলাম তখন আমরা এগুলো স্টাডি করেছিলাম। তো এই বিষয়গুলোকেও অনেক সময় অনেক লোকে, আমি বারবার বলি মতের পার্থক্য হতে পারে, অনেকে এগুলোকে কলিশন হিসাবে নেয় না, তো আমি সেই কথাটা এখানে একটু তোমাদের জানিয়ে রাখলাম, ঠিক আছে, যে স্ক্যাটারিংটাও এক ধরনের কলিশন, কিন্তু সেখানে কন্ট্যাক্ট হবে না, টাচ হবে না, বাট দেখছো পার্টিকেলগুলোর প্রারম্ভিক অন্তিম গতিবেগের মধ্যে পরিবর্তন ঘটে যাচ্ছে, ওকে। সো এটা একটু একটু ভাবনা চিন্তাটাকে আমরা একটু বড় করে নিলাম, ব্রড করে নিলাম, বেশ। তাহলে আমরা ইন সেমিস্টার 2 আমরা রেস্ট্রিক্টেড থাকবো কত দূরে, তো ফিজিক্যাল কন্ট্যাক্ট হওয়া কলিশন গুলোতে। স্ক্যাটারিং পরবর্তী সেমিস্টারে আছে, ফোর্থ ইয়ারে আছে, তোমরা তখন পড়বে স্ক্যাটারিং। তো আজকে এই জায়গাগুলো আমি একটু মুছে ফেলছি, ছবিগুলো আর রাখছি না আমি, তো করতেও পারতাম, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে এবার আমরা আজকে কন্ট্যাক্ট দ্বারা যে কলিশনগুলো হবে সেই কলিশনগুলোকে স্টার্ট করতে চাইছি। তাহলে লিখে নাও যে অন দ্য বেসিস অফ এনার্জি, on the basis of energy, collisions are of two types, ঠিক আছে, collisions
আর অফ টু টাইপস, দুই প্রকারের। ওকে, টু টাইপসের কলিশন হয়। ফার্স্ট কলিশন যেটা, ফার্স্ট প্রকার যেটা, দ্যাট ইজ কল্ড পারফেক্টলি এলাস্টিক কলিশন। এটাকে বলা হয় কি বাবা? পারফেক্টলি এলাস্টিক কলিশন। মাথায় রাখবে, পারফেক্টলি এলাস্টিক কলিশন। তাহলে পারফেক্টলি এলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমি এখানে তিনটে কথা লিখবো, সেই তিনটে আস্তে আস্তে করে আমরা প্রমাণ করেও দেখাতে চলেছি। প্রমাণ করে দেখাতে চলেছি বলতে, একটু আগে আমরা আগের দিন যে ক্যালকুলেশনটা করলাম সেখানে দেখালাম না যে কাইনেটিক এনার্জি কনসার্ভ থাকে, ল অফ কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি তো কনস্ট্যান্ট থাকে, প্রমাণ করেও দেখানো যায়। তো তিনটে কথা আমি লিখছি। ফার্স্ট হচ্ছে পারফেক্টলি এলাস্টিক কলিশন যদি হয়, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা, এটা লিখে নাও, যে সিস্টেমটার টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, বা সোজা কথা হচ্ছে কাইনেটিক এনার্জি এটা কি হয়, কনজার্ভ থাকবে। কনজার্ভ থাকা মানে, মানে ধাক্কা খাওয়ার আগেকার গোটা সিস্টেমটার যে এনার্জি কাইনেটিক, ধাক্কা খাওয়ার ঠিক পরের মুহূর্তে কাইনেটিক এনার্জি সমান হবে। এটা হচ্ছে পারফেক্ট ইলাস্টিক কলিশনের কন্ডিশন নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এইটাও কনজার্ভ থাকবে। এবং থার্ড আরেকটা জিনিস আমি লিখছি, ই, এই ইটা কি একটু পরে আসছি, এই ইটা ওয়ান হবে এক্স্যাক্টলি। না, ইটস নট এক্সেন্ট্রিসিটি, এটা এক্সেন্ট্রিসিটি নয়, এই ইটা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। যাচ্ছি 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 বাবা, একটু ধৈর্য রাখ, আমি জাস্ট এই তিনটে কথা এখানে লিখে রাখছি, এখন সব বলবো বাবা, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য, ঠিক আছে, সব বলবো, ধীরে ধীরে বলুঙ্গা। তাহলে দেখো, আর সেকেন্ড টাইপ যেটা, তার ক্ষেত্রে আমাকে এগুলো লিখতে হবে, ঠিক আছে স্যার লিখে দেবো। আগে একটুখানি সেকেন্ড টাইপটা তো লেখো। সেকেন্ড টাইপ অফ কলিশন, সেকেন্ড টাইপ অফ কলিশন কি, কি জানো এনিবডি? সেকেন্ড টাইপ অফ কলিশন হচ্ছে, পারফেক্টলি ইলাস্টিক ছিল এটা, তাহলে এবার বুঝতে পারছো পারফেক্টলি ইলাস্টিক বাদে, সো দ্যাট ইজ কল্ড পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন। পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন। এক কাজ কর, পারফেক্টলি কথাটা সরিয়ে দে, ইনএলাস্টিক, হ্যাঁ, ইন এলাস্টিক, ঠিক আছে, ইনএলাস্টিক কলিশন করো। কারণ পারফেক্টলি বলে দিলে সেটা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো পারফেক্ট শুধুমাত্র এলাস্টিক কলিশনই হতে পারে, একটা পারফেক্ট সিচুয়েশন যেখানে ই সমান 1। এরপর ইনএলাস্টিক কলিশনের ক্যাটাগরি আমি ফেলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে বাবা, খুব ইম্পর্টেন্ট, লিনিয়ার মোমেন্টাম কি হবে? লিনিয়ার মোমেন্টাম আমি কি বলেছিলাম, বিশ্বজগতে সব জায়গায় কনজার্ভ, কোনো এমন ক্লাসিক্যাল সিস্টেম আমি খুঁজতে পারিনি আজ অব্দি যেখানে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করবে না। কিন্তু জানো কাইনেটিক এনার্জি কি হয়? নট কনজার্ভড। খুব ইম্পর্টেন্ট এটা, কাইনেটিক এনার্জি কিন্তু ইনএলাস্টিক কলিশন গুলোতে কনজার্ভড হয় না। এবং ই এর মান কি হবে? 0 থেকে ই বড় হয়ে যাবে বা সমান হবে, আর লেস দেন 1 হবে। এক্স্যাক্টলি 1 হতে পারবে না, বিকজ এক্স্যাক্টলি 1 হলে তো পারফেক্টলি ইলাস্টিক হয়ে যাবে এবং সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে একটা রাফ রাফ আমি ছবি এঁকে দিলাম দুটো কলিশনের, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে অনেক বইয়ে না তিনটে কলিশন দেখায় স্যার, 3 নম্বর কলিশন তুই বলতে পারিস পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, মানে যখন ই সমান 0। সেই কলিশনটা কি ধরনের কলিশন জানিস?
ধাক্কা খেলো, দিয়ে ধাক্কা খাবার পর আর পৃথক হবে না, মানে দুটো কাদার ঢেলা ধাক্কা খাচ্ছে, লেগেই থেমে গেল, মানে নো ভেলোসিটি অফ সেপারেশন। তার মানে ই সমান জিরো, উপরটা জিরো। বুঝতে পেরেছো? দেয়ালে ঘুটে দেওয়া, কি রে ওটা, ঘুটেটাকে সাট করে চিটে গেল দেয়ালে। তোরা বলবি ভিডিওতে যে স্যার কি বলছেন আপনি, আমরা ফিজিক্সের ছেলে মেয়ে, ঘুটে দেওয়া, বিদেশে কত দূর এগিয়ে গেল, চাঁদে ঘুটে দেওয়ার কথা ভাবছে লোকে, আর আপনি দেয়ালে। বাট দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল, রাইট? আর কোথায় এরকম দেখেছিস? আর কোথাও দেখেছিস? এইটাই একটা বেস্ট এক্সাম্পল। দেয়ালে ঘুটে দিচ্ছে, কি সুন্দর গোল করে ঘুটেটাকে করলো, দিয়ে ঠাস করে ছুড়ে দিল, আর ঘুটেটাকে দেয়ালে সেট করে চিটে গেল। তার মানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ তো ছিল, কিন্তু ভেলোসিটি অফ সেপারেশন আছে, ধাক্কার পরে দুজন সরে গেছে একে অপরের থেকে, নো স্যার। তার মানে ই সমান জিরো। না, ম্যাগনেটটা একটু আলাদা সিচুয়েশন হয়ে যাচ্ছে। ম্যাগনেটটা কলিজনের পর সরে যেতে চাইছে, কিন্তু ডিউ টু অ্যাট্রাকশন থেমে গেল, ওখানে তুমি কলিজন স্টাডি করতে পারছো না, মানে প্রকৃত কলিজন হচ্ছে না। এই যে প্রকৃত কলিজন আমরা করছি, তখন আমরা কি ধরছি, এদের মধ্যে কোনো মিউচুয়াল ইন্টারাকশন নেই পার্টিকেলের মধ্যে। দুটো পার্টিকেলের মধ্যে চুম্বকীয় শক্তি থাকলে তুই কি করে স্টাডি করবি বাবা, তোর সব ফেল হয়ে যাবে, তাই না? লিনিয়ার মোমেন্টামও কনজার্ভ করবে না, তুই ভালো করে ভাব। হ্যাঁ, দুটো চুম্বককে তুই নিয়ে এলি, দিয়ে চিটে গিয়ে এক হয়ে গেল, লিনিয়ার মোমেন্টাম জিরো হয়ে গেল। সেই ক্ষেত্রে হবে না, পার্টিকেল গুলো নন ইন্টারাক্টিভ হতে হবে, স্বাভাবিক ব্যাপার। না তুমি তো সিস্টেমকে ডিস্টার্ব করে দিচ্ছ না, কমন সেন্স এটা। চুম্বকের মধ্যে তুই কি করে এটা দেখতে পারিস? তোদের মাথায় আসেও বটে কোশ্চেন গুলো বাবা, সব ফ্রি ফায়ার খেলে খেলে মাথাগুলো এরকম হয়ে গেছে। চলো, তাহলে থার্ড আরেকটা কলিজন যদি জোর করে কেউ বলতে পারে, বলতেই চায়, তাহলে সেটা পারফেক্টলি, কিন্তু আমি আর 3 নম্বর দিচ্ছি না, ইন এলাস্টিক, এটা জোর করে লিখছি আর কি, কলিজন। তাহলে এইটার ক্ষেত্রে এই উপরের সব শর্তগুলো সেম থাকবে, এইগুলোই সব সেম থাকবে, জাস্ট ইটা স্ট্রিক্টলি জিরো হয়ে যাবে। মানে এখানে যেন ধাক্কার পরে পার্টিকেল দুটো একসঙ্গে অ্যাটাচ হয়ে যায়, চিটে যায়, এক পার্টিকেল হয়ে যায়। না, থাকবে না, স্বাভাবিক ব্যাপার না। দুজন ভেলোসিটি হাফ এম ভি স্কয়ার নিয়ে নিয়ে আসছে, ধাক্কা খেয়ে এক হয়ে গেল। কাইনেটিক এনার্জি কনজার্ভ হবে শুধু এই জায়গাটা, পারফেক্টলি ইলাস্টিক। বুঝতে পেরেছো? ইয়েস। চলো তাহলে এইবার এইগুলোকে বিস্তারিত এক এক করে আমরা স্টাডি করব। এই লিখে নিলাম, এবার বিস্তারিত স্টাডি করব। খুব ঠান্ডা লেগেছে, সুইচ তো অন আছে। ওকে, চলো এবার আমরা এক এক করে স্টার্ট করি। প্রথমে আমরা লিখতে চাইছি বাবা, লেখো পারফেক্টলি এলাস্টিক কলিশন। লেখো পারফেক্টলি elastic collision। দেখ বাবা, কলিজনকে প্রথমে আমরা কি করছি, ধর এইখানে একজন অবজারভার দাঁড়িয়ে আছে, ভালো করে ভাববি, একটু জিনিসটাকে ভাববি, ফিজিক্সে যদি তুমি ভাবতে না পারো তাহলে সব বেকার। এই অবজারভারের সামনে কি হচ্ছে, গ্রাউন্ডের উপরে, হ্যাঁ, দুটো কাঁচের গুলি ধাক্কা খাবে, হয়েছে, কাঁচের গুলি ধাক্কা খাবে, ঠিক আছে। তাহলে এই কাঁচের গুলি ইউ গতিবেগ নিয়ে যাচ্ছিল, এ ইউ টু নিয়ে যাচ্ছে। আফটার, আচ্ছা, ডিউরিং কলিজন কি দেখতে পাবি, দেখবি যে কাঁচের গুলিগুলো এইভাবে কন্ট্যাক্টে রয়েছে, তাই তো রে, কাঁচের গুলিগুলো এভাবে টাচ হয়ে রয়েছে। এটা স্ফিয়ার তো হচ্ছে না, একটু ভেবে নিস, ঠিক আছে। এটা হচ্ছে ডিউরিং কলিজন, এটা হচ্ছে ডিউরিং, জাস্ট অ্যাট দ্য মোমেন্ট অফ কলিজন, ডিউরিং কলিজন, ঠিক আছে। এটা হচ্ছে বিফোর কলিজন, ঠিক আছে। আর আফটার কলিজন কি হবে, এই দুই ব্যক্তি আবার পৃথক হয়ে, এ বেটা ভি1 নিয়ে যাচ্ছে, এ ভি2 নিয়ে আবার আলাদা হয়ে যাবে, রাইট? তাহলে গাইজ একটুখানি মাথায় রাখো, এটা হচ্ছে আফটার কলিজন। তাহলে দেখ তো, এই বলগুলোর ধাক্কা খাবার তুই কোথা থেকে দেখছিস রে? গ্রাউন্ডে কোনো একটা জায়গা থেকে দেখছিস, হ্যাঁ না না? কোনো একটা জায়গায় তুমি অরিজিন ধরে নিচ্ছ, সেখান থেকে দাঁড়িয়ে দেখছো। এই যে
একজন অবজারভার এখান থেকে তার চোখের সামনে দেখছে এটা, এইটাকে বলা হয় ল্যাবরেটরি ফ্রেম বা ল্যাব ফ্রেম। এটা কি বলা হয়? ল্যাব ফ্রেম বলা হয়। ঠিক আছে, তাহলে স্যার হট করে ল্যাব ফ্রেম কেন বলছেন? বিকজ, আচ্ছা এইদিকে তাকাতে একবার, এইটা একটা মাস, এর একটা মাস আছে, ভর আছে, এরও একটা মাস আছে, তাহলে এই দুটো মাসের সেন্টার অফ মাস কোথায় হবে? তো স্যার এই যে লাইন জয়নিং দিস টু মাসেস আছে, এর মাঝামাঝি করে কোথাও হবে সেন্টার অফ মাস। যদি এক্স্যাক্টলি মাস দুটো সমান হয়ে যায় তাহলে সেন্টার অফ মাস একদম মাঝে হবে। এইবার একটা এরকম সিচুয়েশনও আছে জানিস কি, স্যার এই সেন্টার অফ মাসের উপরে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে আর সে ধাক্কাটাকে দেখে, বুঝতে পেরেছো? হতেই পারে না, হতে পারে না? ইয়েস, তাহলে এইটাকে বলি সেন্টার অফ মাস ফ্রেম। মানে যেই দুই বস্তু ধাক্কা খাবে তাদের সেন্টার অফ মাস যেখানে, সেইখানে দর্শকটা বসে আছে, অবজারভারটা বসে আছে, যে সংঘাতটাকে স্টাডি করতে চাইছে। তাহলে সে কি দেখবে? ধাক্কার আগের মুহূর্তে কি দেখবে? যে আমার কাছে দুদিক থেকে আসছে, রে বাবা দুটো লরি আমাকে চিপে দিতে আসছে, সেন্টার মাস তো মাঝেই থাকবে আর দুদিকে দুটো মাস আসছে, ধাম করে আমাকে ধাক্কা মারবে, আমি সেন্টার মাস, সেন্টার মাসে ধাক্কাটা হবে। দিয়ে আবার ধাক্কার পরে কি দেখবো? সেন্টার মাস ওখানে রয়েছি, আবার দেখবো দুটো বস্তু দূরে দূরে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সেন্টার অফ মাসের অবজারভার সবসময় পার্টিকেল গুলোর মোশন কি দেখবে? সেন্টার অফ মাসের দিকে আসছে ধাক্কার আগে, আর ধাক্কার পর সেন্টার অফ মাস থেকে দূরে চলে যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, তার মানে, শোন শোন শোন, তার মানে গোটা কলিজনের স্টাডিটা ইজি হয়ে যাবে সেন্টার অফ মাস ফ্রেমে। বাট গাইজ, আগেই আমরা হুড়ুম করে সেন্টার অফ মাস ফ্রেমে যাব না, আগে কঠিনটা তো দেখি। এবং 99% স্টুডেন্টরা জানে না যে হোয়াই ল্যাব ফ্রেম থেকে আমরা সেন্টার মাস ফ্রেমে যাই, হোয়াই, এই হোয়াইটা জানে না। আমি সেই হোয়াইটা তোমাদেরকে দেখাবো। ওকে, তারপর আমি নিয়ে যাবো সেন্টার মাস ফ্রেমে। ওকে, সব লোক রেডি হো? ইয়েস। তো প্রথমে ল্যাব ফ্রেমে আমি স্টাডি করতে চাইছি। ল্যাব ফ্রেম মানে, গ্রাউন্ডের সাপেক্ষে আমি দেখবো, বুঝতে পেরেছো? তাহলে সেইটা আগে স্টাডি করি। তাহলে আমি এতক্ষণ ধরে এই জিনিসটাই তোমাদের বোঝালাম যে আমরা এই বিষয়গুলোকে ল্যাব ফ্রেমে দেখতে চাইছি আগে, ধাক্কা খাওয়াটাকে। তাহলে এই জায়গাটায় বাবা একটু লিখে নে, পারফেক্ট ইলাস্টিক কলিশন ইন ল্যাবরেটরি ফ্রেম। ল্যাবরেটরি ফ্রেম বা ল্যাব ফ্রেম, এটাকে শর্টে বলা হয় ল্যাব ফ্রেম। ঠিক আছে, আর এটাকে ল্যাব ফ্রেম বলা হয়। ঠিক আছে, তো ল্যাব ফ্রেমে আমরা স্টাডি করতে চাইছি, খুব ভালো কথা স্যার, চলুন স্টাডি করা যাক। দেখো আমি কি করতে চাইছি, আমরা আবার একটুখানি ছবি আঁকবো, বাট একটু কম গিজিমিজি করে আঁকবো। চল আমরা একটু ছবি আঁকি। আমি বেশি লেখালেখি করছি না, লেখালেখি নোটস তোমরা সব বই থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে আমাদের এখানে দুটো কাজ আছে, আমি দেখাই তোমাদের, একদম সহজ লাগবে। দেখো, এই হয়ে গেল একটি বল, হুম, এই হয়ে গেল একটি বল, এইটির মাস হচ্ছে m1, হলো। আর একটি বল আমি জেনে শুনে একটু ছোট নিয়ে নিচ্ছি, যার মাস হবে কত? m2। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? এই প্রথম মাসটি ধাক্কার আগে u1 ভেলোসিটি নিয়ে এইদিকে যাচ্ছে, আর এই দ্বিতীয় মাসটি u2 নিয়ে কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, ভেলোসিটি u2। দাঁড়া, m2টা দেখাই যাচ্ছিল না, নে হচ্ছে, মোটামুটি ভাব যা আছে আছে। চল, নো প্রবলেম, চল। এইটা নিশ্চয়ই কোনো তলের উপরে আছে, স্বাভাবিক ব্যাপার, নাহলে ধাক্কা হবে কি করে? ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে বাবা বিফোর কলিজন, বিফোর কলিজন, বিফোর কলিজন।
অ্যান্ড হোয়াট অ্যাবাউট আফটার কলিশন? আফটার কলিশন সেম ঘটনাই হবে, মানে এই মাস, ওহো, এই হচ্ছে মাস m1, এ হয়ে গেল মাস m2। ওকে, এই দুজন আজকে পৃথক হয়ে যাচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাবে। এ যাচ্ছে ধরে নাও ভেলোসিটি v1 নিয়ে, এ যাচ্ছে ভেলোসিটি v2 নিয়ে। দিস ইজ আফটার কলিশন। এইটা ধরে নিলাম আমরা ভাই, ঠিক আছে? তাহলে এটা দুটো সিচুয়েশন আমরা ছবি এঁকেছি, হলো? বিফোর কলিশন এরকম ছিল, তাদের মাস গুলো তো চেঞ্জ হবে না কলিশনে বাবা, কলিশনে মাস চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই এখানে আমাদের, মাস উইল রিমেন সেম, m2 m1। এখন m1 বড় m2 বড় কিচ্ছু আমরা জানি না, জাস্ট m1 m2 নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা আমাকে বল, এদিকে সবাই তাকা, সবাই বোর্ডে তাকা, একটা কমন সেন্সের কোশ্চেন বল, m2 মাস ধাক্কার আগে কত গতিবেগ নিয়ে যাচ্ছে? v2, একই দিকে যাচ্ছে দুজন, ঠিক আছে, দুজনই এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে ধর, আর m1 যাচ্ছে u1 নিয়ে। হুম, তাহলে এই দুজনের মধ্যে ধাক্কা হওয়ার জন্য কি দরকার? ভেরি গুড, u1 শুড বি গ্রেটার দ্যান u2, মানে পিছনের ব্যক্তি যেন ফাস্ট হয়, তবে তো ধাক্কা মারবে। হ্যাঁ, যদি এই বেটা বেশি গতিবেগ না হয় তাহলে এদের মাঝে দূরত্ব আস্তে আস্তে বেড়ে যাবে, ধাক্কা জীবনে হবে না, বাপের কালেও হবে না। তাহলে এইটা কিন্তু খুব মাথায় রাখার একটা জিনিস, যে u1 শুড বি গ্রেটার দ্যান, ইকুয়াল হলেও ধাক্কা হবে না, কারণ সমান গ্যাপ তখন মেনটেন হবে, ধাক্কা হবেই না। তো পিছনের এই ব্যক্তিকে বেশি গতিবেগে আসতে হবে, বুঝতে পেরেছো? বেশ, চলো, তাহলে এইটা যদি হয় তাহলে আমাদের বারবার একই কাজ করতে হবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি, এবার দেখে নাও। ফার্স্ট হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, এই সূত্র থেকে আমরা পাবো, সববার এটা করব, ফ্রম, তোমরা ভাষায় লিখবে ফ্রম দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উই গেট, কারণ যেই ধরনেরই ধাক্কা হোক না কেন লিনিয়ার মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভ হয়। তাহলে লিনিয়ার মোমেন্টাম যদি কনজার্ভ হয় তাহলে বিফোর ধাক্কা লিনিয়ার মোমেন্টাম কত হবে সিস্টেমটার দুজনারই নিয়ে? m1 u1, বলো, m1 u1 প্লাস ইকুয়াল টু আফটার কলিশনের লিনিয়ার মোমেন্টাম কত হবে? m1 v1 প্লাস, ভেরি গুড, এই সমীকরণটায় একটুখানি আমি দুজন এম গুলোকে এক পাশে আর m2 গুলোকে আরেক পাশে নিয়ে যেতে চাইছি, হ্যাঁ বাবা। তাহলে m1 কমন নিয়ে কত হলো? u1 মাইনাস v1, সমান m2 কমন নিয়ে v2 মাইনাস v1, এইটাকে সমীকরণ নম্বর 1 বলে ছেড়ে দাও এখন। আচ্ছা এরপর দেখতো বাবা, এইটা কি ধরনের কলিশন? পারফেক্টলি এলাস্টিক না? হুম, কোনটা রে? এইটা না, এটা u2 হবে, স্লিপ অফ পেন, বুঝতেই পারছো তোমরা, দিস ইজ u2, ঠিক আছে, ডেফিনেটলি দিস ইজ u2, স্বাভাবিক বুঝতে। হ্যাঁ, v2 মাইনাস, v2 মাইনাস কত রে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ছেলে, এইটা এদিকে আসবে তো, এতে এদিকে গেল, হ্যাঁ, তাহলে v2 হবে, এটা হবে v2 মাইনাস u2, তাই তো? দেখতো বাবা, v2 মাইনাস u2, নাও ইট ইজ ফাইন, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এরপর এটা যেহেতু পারফেক্টলি ইলাস্টিক, তো কাইনেটিক এনার্জি কনজার্ভ করবে। তো নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি কনজারভেশন থেকে আমরা কি পাচ্ছি, লেখো, মাথায় রাখবে, এইটা সবসময় কনজার্ভ হয় না, হ্যালো হ্যালো, এটা সবসময় কনজার্ভ হয় না, শুধুমাত্র পারফেক্ট ইলাস্টিকের জন্য হয়। তাহলে কি হবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ m1 u1 স্কয়ার, দেখবি আমি কিছু ভুল লিখলে বলবি, হ্যাঁ বাবা, হাফ m2 u2 স্কয়ার, অ্যাকচুয়ালি তোদের দিকে তাকিয়ে কথা বলি এদিকে লিখি, ওই জন্য মাঝে মাঝে হয়ে যায় এরকম, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, দেখে নাও ভালো করে। তাহলে হাফ হাফ রেখে লাভ নেই, ক্যান্সেল আউট হয়ে গেল,
ঠিক আছে, আবার আমি জেনে শুনে এই m1 কে বাঁ দিকে আনতে চাইছি, তাহলে কত হয়ে যাবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান m2, কত হবে বাবা v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। ইজ ইট কারেক্ট? দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দেখে নাও। আমি সবচেয়ে সহজভাবে কি করে কলিজন স্টাডি করা যায় আমি সেই ধান্দায় রয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি ধান্দাবাজ লোক, একদম সহজে কি করে করা যাবে সেই ধান্দায় আমি রয়েছি, যাতে ছাত্রদের উপকার হয়। তাহলে দেখ বাবা, এই দুটো সমীকরণকে আমি ইউজ করব, ঠিক আছে? তো ভাগ করে দেওয়া যাক। হ্যাঁ, তাহলে লেখো 2, লেখো বাই ইকুয়েশন নাম্বার 2 ডিভাইডেড বাই 1, 2 থেকে 1 কে ভাগ করিয়া পাই। তাহলে বুঝতেই পারছো দিস ইজ u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার বাই কত হবে u1 মাইনাস v1 সমান m1 m1 কেটে গেল। m1 m1 কেটে গেল, এদিকে হয়ে যাবে v2 স্কয়ার মাইনাস u2, দাঁড়া একটু পরিষ্কার করে লিখি, স্কয়ার বাই এইটা v2 মাইনাস u2 হয়েছে। তাহলে এইখান থেকে আমরা একটুখানি সিম্পলিফাই করলে বুঝতেই পারছো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a মাইনাস বিটা কেটে যাবে, a প্লাস b পড়ে থাকবে, এখানেও উপরে a প্লাস b পড়ে থাকবে, তার মানে v2 প্লাস u2 টা পড়ে থাকবে। তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি কি পেলে, u1 প্লাস v1 সমান পেয়ে গেলে u2 প্লাস v2। হয়েছে বাবা? দেখ, এবার নেক্সট পেজে যাচ্ছি এই লাইনটার পরে। ঠিক আছে, নেক্সট পাতায় চলো। অতএব আমি এখান থেকে বলতে পারি যে u2 মাইনাস u1 দিস ইজ ইকুয়াল টু, এদিকে আমি জেনে শুনে একটা মাইনাস কমন নিয়ে লিখতে চাইছি, কি? তো v2 মাইনাস v1 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, কমন নিয়ে নিলাম। তাহলে দেখ তো বাবা, এই u2 মাইনাস u1 কি ছিল? হ্যাঁ, কি ছিল এটা? এইটাই ছিল ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এটাই কি ছিল? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, তাই না? এটা কি ছিল? এরে বাবা, এইটাই তো ছিল ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। দাঁড়া বলছি, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে এই দুটো মাস, ধর এইভাবে আছে, ভাব সিচুয়েশনটাকে এইভাবে ভাব, u2 বড় u1 থেকে, তাহলে এ ওইদিকে যাচ্ছে, এ ওইদিকে যাচ্ছে, তাহলে দুজনের মধ্যে দূরত্ব কোন গতিবেগে কমছে, মানে এদের রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কি? তো স্যার u2 মাইনাস u1, বড় মাইনাস ছোট। তুই বলবি স্যার এইখানে তো আমাদের u1 টা বড় ছিল, কিছু যায় আসে না, তুমি বড় ছোট এইদিকে ঘুরলে তাহলে এইদিকে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস, কোনো অসুবিধার কিছু নেই, তুই যা করবি কর, এখানে কোনো মাথা ঘামাবি না। অ্যান্ড দিস ইজ ভেলোসিটি অফ সেপারেশন, পৃথক হয়ে যাওয়ার ভেলোসিটি। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিতে একটা বাংলা একটা ওয়ার্ড আছে না, বিধবা, বিধবা, তাই না? বিধবারা নিজের স্টেটাস কি লেখে বলতো? উইডো লেখে, উইডো। ওরা লেখে সেপারেটেড। মানে অ্যাকচুয়ালি বিধবা কে, যার স্বামী মারা গেছে, এরকম টাইপের কনসেপ্ট। কিন্তু যাদের ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স লিখতে পারে, বাট আর একটা সেপারেটেড হয়, মানে পৃথক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম টাইপের। এটা আমি দেখেছি অনেককে লিখতে, বিদেশে এইভাবে লেখে সেপারেটেড, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার অনেক লোক এইভাবে লেখে সিঙ্গেল মম,
সিঙ্গেল মম লেখে, মানে তার সন্তান আছে বাট হাজবেন্ড নেই, সিঙ্গেল মম, ওগুলোকে এইভাবে লেখে। কিন্তু বিদেশে অনেক সুন্দর সুন্দর ইংরেজি আছে। তোদেরকে আজকে এই ফিজিক্সের ক্লাসে একটা ইংরেজি শেখাই। হুম, শোন শোন শোন, ফিজিক্স তো প্রচুর পড়বি রে বাবা, একটা খুব ভালো ইংরেজি শেখ। আমাদের ছোটবেলায় কি হয়, কি বলা হয়, আমাদের এইখানকার বর্ধমান বা আমাদের এই মানে আমাদের ভারতবর্ষের লোকেরা আমাদের কি শেখায়, যে ইংরেজি ভাষাটা খুবই নোংরা ভাষা। কেন? অনেক এরকম বলে, এরকম একটা মিথ রয়েছে, মিসকনসেপশন রয়েছে, বলে যে আপনি কেউ বলছে ইউ, আবার তুই কেউ বলছে ইউ। তাহলে তুমি ভাবো, আপনি কেউ বলছে ইউ, তাই না? আপনি কেউ বলছে ইউ, আবার তুই কেউ বলছে ইউ। তাহলে এবার মানে বিদেশে কেমন যেন সম্মান দেওয়ার কোনো ইয়ে নেই, তাই না? তো এইটা কিন্তু একটা মিসকনসেপশন। বিদেশে আমাদের বাংলা ভাষার সঙ্গে তুলনা করলে হবে না, বরং আমি তো বলবো বাংলা ভাষাটাই নোংরামোটা রয়েছে যে তুই বলছি। বিদেশিরা অ্যাকচুয়ালি কাউকেই তুই বলে না, সবাইকে আপনি বা তুমি বলেই কথা বলে। বুঝতে পেরেছো? বিদেশে ওই জন্য ওরা একটাই ওয়ার্ড ইউ বানিয়েছে, কারণ সবাইকে ওনারা রেসপেক্ট দিয়ে আপনি বলেই কথা বলে। ইয়েস, এটা তো আমরা এখানে তুই তুকারিটা করেছি, বুঝেছো? বিদেশে এটা নেই, ওই জন্য তো ইংলিশকে বলা হয় জেন্টলম্যানস ল্যাঙ্গুয়েজ, সবাইকে সম্মান দিয়ে কথা বলে। তোমরা নিজেরাই বলো না, এই মিসকনসেপ্টটা আমাদের ছিল না মাথার মধ্যে? হ্যাঁ, একটু আধটু হলেও সবারই ছিল। বাট মাথায় রাখবে, বিদেশে তারা সবাইকে আপনি বলে, মানে এই ইউটা ওরা শুধু আপনিকে ভেবে ডিজাইন করেছে, তুইকে ভেবে ডিজাইন করেন। বুঝতে পেরেছো? এটা একটা বহুত বড় জিনিস। এই জিনিসটা জানার পরেই তো তোমার ইংরেজদের প্রতি ভালোবাসা জাগবে, বিদেশে যে লোকেরা আছে তাদের প্রতি ভালোবাসা জাগবে, তাদের, তারা যে মানুষকে সম্মান দেয় সেই সম্মান জাগবে। আর তোমাকে যদি এমন একটা কালচারে মানুষ করা হয় যে তুমি বিদেশিদের খারাপ ভাবতে শুরু করো, তুমি তাদের সঙ্গে কি করবে লাইফে? বুঝতে পেরেছো? সো এই সমস্ত জিনিসগুলোকে আমাদের একটু ঠিক করতে হবে, এগুলো ভুল আমাদের স্কুল লাইফ থেকে ঢুকে থাকে। হুম, চলো, তাহলে এই যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বাই ভেলোসিটি অফ সেপারেশন, এই জিনিসটা, তাহলে গাইজ, হুম, গাইজ, এবার এখানে জেনে শুনে মাইনাস কেন নিলাম? কারণ তুমি ভাবো যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ যেই দিকে হয়, সেপারেশনটা তার উল্টো হবে, এরকম করে ভাবো। মানে আসার সময় এরকম করে এলো, যাবার সময় এরকম করে যাবে। হ্যাঁ, কমন সেন্সটা ভাব একবার। বুঝতে পারি, ওই জন্য এখানে একটা মাইনাস সাইন, এটা নিউটন মহারাজ রেখেছিলেন সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে। আমি মাঝে মাঝে কিছু বলে দিই যেটা আমার অনেক বছর আগেকার কিছু কথা মনে পড়ে যায়, আবার অনেক সময় আমার যখন ভুল মনে হয় আমি আবার নেক্সট ভিডিওতে সেটা বলে দিই যে ভুল বলেছি। সো ই সমান ডিফাইন করা হয়েছিল, লিখে নাও, ভেলোসিটি অফ সেপারেশন, velocity of separation and velocity of approach. Okay, this this negative sign indicates যে এই দুটি ভেলোসিটির অভিমুখগুলি আলাদা আলাদা দিকে হবে, কমন ব্যাপার ভাই, ঠিক আছে? ওই জন্য নিউটন এখানে, এই তোমার মাইনাস সাইনটা মিস হয়ে গেছে, সামনে মাইনাস দাও, ই এর ওখানে, ইয়েস, ঠিক আছে। এইভাবে ডিফাইন করেছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, দিস নেগেটিভ সাইন ইন্ডিকেটস যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন দুটো আলাদা আলাদা দিকে হবে। ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে এইটাকে আমি সমীকরণ নাম্বার 4 বলছি। তাহলে 3 কাকে বললাম? এই ইটাকে আমরা 3 বলেছি। ঠিক আছে, এরকম করে একটু মাথায় দেখে নিও, নিজেরা নাম্বারিং করে নিও। তাহলে একটুখানি লেখো, এখানে লেখো হ্যাশট্যাগ দিয়ে, লেখো ইকুয়েশন 3, মানে এই যে ই সমান যেটা লিখেছি না, এইটা ইকুয়েশন 3 রিপ্রেজেন্টস বা মিনস বা সাজেস্টস, ঠিক আছে, suggests that
the velocity of separation is equal to the velocity of approach in magnitude, মানে সমান, বুঝতে পেরেছিস? In magnitude, but are opposite in directions, right? But are opposite in direction. Very good. In direction. এবার এটা তোকে চিন্তা করতে হবে না, কি করে হবে না হবে সেটা সিস্টেম করে নেবে, ঠিক আছে? সেটা সিস্টেম করে, তোকে চিন্তা করতে হবে। তো এতদূর আমরা কি করলাম? আমরা এই যে দুটো বস্তু ধাক্কা খেয়েছে এবং তারা ধাক্কা খাওয়ার পর v1 v2 গতিবেগ নিয়ে যাচ্ছে, আমরা এইখানে যেহেতু পারফেক্টলি ইলাস্টিক কলিশন, তাহলে সেখানে দুটো সংরক্ষণ সূত্রই মেনে চলবে। লিনিয়ার মোমেন্টাম তো সবসময় কনজার্ভ হয়, কাইনেটিক এনার্জিটাও কনজার্ভ হবে। তাহলে সেই দুটোকে মেনে আমি সমীকরণ নাম্বার 1 আর 2 লিখলাম এবং সমীকরণ নাম্বার 4টাও আমরা পেয়ে গেলাম, দুটোকে ভাগ করে পেয়ে গেলাম। ঠিক আছে বাবা, এত দূর হয়েছে। এইবার আমার টাস্ক হচ্ছে, দেখ বাবা এইদিকে তাকা, এইখানটায় তাকা। আমরা দুটো বস্তুর শুরুর মানে ধাক্কার আগেকার গতিবেগগুলো জানতাম, u1 u2। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে ধাক্কার পরে তাদের গতিবেগগুলো কত হবে, v1 v2 বের করা। দিয়ে আমরা দেখতে চাইছি যে v1 v2 কি কি ধরনের হতে পারে, বুঝতে পেরেছো? তো চলো তাহলে এবার লেখো, লেটাস ক্যালকুলেট। লেখো, এগুলো পরীক্ষায় দেয়। লেটাস ক্যালকুলেট the velocities after collision. Okay, after collision. ধাক্কা খাবার পর বস্তুর গতিবেগগুলি কি হয়ে যাবে সেটা আমরা বের করতে চাইছি। বেশ, তাই করা যাক, চলো বের করা যাক। তো এর জন্য আমি কি করব, মানে আমি v1 v2 বের করতে চাইছি। বেশ, তাহলে ফ্রম ইকুয়েশন এই 4টা থেকে আমি কি পেতে পারি বল? তাহলে এখানে লেখো যে ফ্রম ইকুয়েশন 4 আমরা কি লিখতে পারি? আমরা v1 আর v2 সমান লিখতে চাইছি। প্রথমে v1 সমান লেখো, এখান থেকে দেখে দেখে লেখ। আর দেখ মাইনাস মাইনাস প্লাস v1 হয়ে গেল না, তার মানে v2টাকে ওইদিকে পাঠিয়ে দাও, v2টা দিকে প্লাস হয়ে চলে যাবে, বাকি সব সেম থাকবে। তাহলে আমি পেলাম u2 প্লাস v2 মাইনাস u1, এটা পেলি, ঠিক আছে? অ্যান্ড v2 সমান একবার বের করে নে। v2 সমান পাবো u1 প্লাস v1 মাইনাস u2। এই দুটো জিনিস আমি একটু বের করে রাখলাম, এই দুটো আমার এবার কাজে লাগবে, একটু বের করে রাখো এই দুটো। ওকে, এই দুটো বের করে রাখো। কারো কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? এইবার ইকুয়েশন নাম্বার 1টার দিকে তাকাও, এই যে এইখানে এই সমীকরণটায় আমি দেখ বাবা, যদি ওই যে এখন v1 v2 বার করলাম না, যদি এইখানে ধর আমি v1 এর জায়গায় ওই v1 এর মান বসিয়ে দিই, তাহলে গোটা সমীকরণটা v2 টার্মসে চলে আসবে না? হ্যাঁ, তাহলে এখান থেকে v2 বার করতে পারবো। আবার এই সমীকরণে যদি আমি এই v2 এর জায়গায় v2 এর মানটা বসাই, তাহলে গোটা সমীকরণটা v1 এর টার্মসে চলে আসবে, v1 বেরিয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1 এ পুট করে করে আমরা পেতে পারি। তাহলে লেখো, লেখো এরপরে লেখো, therefore from equation 1, লেখো therefore from equation 1 putting the value of v2 প্রথমে বসা, putting the value of v2, ঠিক আছে? v2 টাকে বসাও।
এরপর একটু দেখো তোমরা, একটু বসাও সবাই, হ্যাঁ? মাইক চলছে, ওকে, ফাইন, শুনতে পাওয়া যাচ্ছে তাই তো? হ্যালো চেক, ঠিক আছে, ওকে ফাইন, অল। তাহলে পুটিং দিস v2, পুটিং দ্য ভ্যালু অফ v2 ইন ইকুয়েশন 1, ঠিক আছে, ইন ইকুয়েশন 1, ইন ইকুয়েশন 1 করো। তাহলে কি পাচ্ছ, বাঁ দিকটা, ওহো দাঁড়া 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 দাঁড়া, আমি নেক্সট পাতায় চলে যাই, এখানে জায়গা নেই। v2 সমান দেখো এটা, হ্যাঁ, এটাকে পুট করো, এটাকে পুট করতে হবে। আর ইকুয়েশন নাম্বার 1টাও আমি দেখে নিচ্ছি। তাহলে পুট করো, তাহলে আমরা পাবো দেখো m1, বাঁ দিকটা সেম থাকছে, u1 মাইনাস v1 সমান m2, এবারে মানটা বসিয়ে দে, u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস u2, হয়েছে বাবা? এইখান থেকে আমরা বের করতে চাইছি v1 সমান, বের করো। তো v1 প্রথমে দেখ কোথায় কোথায় আছে, এইখানে আছে স্যার, আর একটা এইখানে আছে। তাহলে এটা একটু সলভ কর, m1 u1 মাইনাস m1 v1, এই দেখো m2 v1 আছে না, এটাকে এদিকে নিয়ে আয়, তাহলে m2 v1 মাইনাস হয়ে গেল এদিকে যে, তারপর m2 u1 মাইনাস 2 m2 u2, ঠিক আছে বাবা? দেখ তো, ঠিক আছে না? বেশ, তাহলে এবার এই v1টা কমন নিয়ে নে, তাহলে কত হবে, m1 প্লাস m2 উইথ সামনে মাইনাস সাইন সমান, হ্যাঁ রে এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, এখানে সমান চিহ্ন হবে না? সমান চিহ্নটা কোথায় হবে দেখতো, এমন দেশ, হ্যাঁ, এইখানটা সমান হবে না, এইটা, এইখানটা সমান চিহ্ন হবে বাবা, ভেরি সরি ভেরি সরি, এইবার ঠিক আছে, সমান চিহ্ন থাক। তাহলে এবার এইটাকে এদিকে নিয়ে আয়, তাহলে মাইনাস m1 u1, m2 u1, দেখে নে দেখে নে দেখে নে না, এটা দুবার ইউটিউ আছে তো, ঠিকই তো আছে, দুবার হবে তো, একটা v2 মধ্যে u2 থাকবে আর একটা ওখানে থাকবে, দেখে নে ভালো করে, m2 u1 m2, ঠিক আছে, দেখ তো কোথাও ভুল করেছি নাকি, দেখ তো ভুল করেছি, দেখে নে একটুখানি, m1 v1 আর এটা হচ্ছে তোর এটা, ঠিক আছে, তাহলে m1 u1 মাইনাস এলো, তারপর কি হবে, প্লাস m2 u1 মাইনাস টুয়াইস m2 u2, ঠিকই আছে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এই মাইনাসটাকে কেটে দিলে কি হবে, এইটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, আর এটা কি হবে, প্লাস হয়ে যাবে, তাই না? একটুখানি এটা করে নিও তোমরা, তাহলে এটা মাইনাস হয়ে গেল, খুব ভালো কথা। তাহলে গাইজ এইখানটা একটা কাজ করা যাবে, এখানে m1 মাইনাস m2 ইন্টু u1 হবে, ইয়েস স্যার, একটা আমি করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করতে পারো। v1 সমান তাহলে এলো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 টাইমস u1, এসছে বাবা, প্লাস টুয়াইস m2 বাই প্লাস m2, দেখে নাও ভালো করে, এইটাই আসবে, একদম ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, ঠিক আছে? এইভাবে ইকুয়েশন 1 এ যদি আমরা v1 সমান বসাই রে, তাহলে কি পাবো, সিমিলারলি আমরা
v2 সমান পেয়ে যেতে পারি, নিজেরা করবে এটা বাড়িতে এইভাবে, হ্যাঁ। v2 সমান m2 মাইনাস m1 বাই নিচে একই হবে m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস টুয়াইস m1 বাই, এটা সেম হবে বাইতে ঠিক আছে। এইটা আছে, দেখে নাও ভালো করে। equation number 5 and this is equation number 6. So guys, আমি ফাইনাল ভেলোসিটি অফ দ্য টু বলস পেয়ে গেলাম না? এবং দেখো দুটি বলেরই ফাইনাল ভেলোসিটি কাদের উপর নির্ভর করে আছে? কাদের উপর নির্ভর করে আছে? পার্টিকেলগুলোর ইনিশিয়াল ভেলোসিটির উপরে, অ্যান্ড তাদের মাসগুলোর উপরেও নির্ভর করে রয়েছে, তাই না? তাহলে এবার আমরা বিভিন্ন কেস করে পড়ে নিই, আলাদা আলাদা মাসের সিচুয়েশন নিয়ে পড়ে নিচ্ছি আমরা। তাহলে এই দুটো সমীকরণ তোমাদের মনে থাকবে। যদি মনে না থাকে, আমি যে ক্যালকুলেশন করলাম সহজ করলাম না কঠিন করলাম? সহজ না? বের করে নেবে ঝট করে। বাট আই উইল সাজেস্ট, প্লিজ মনে রাখবে, মাথায় রাখবে, যখন v1 বের করছো, যখন v1 বের করছো, তোমাকে মাথায় রাখতে হবে m2 হচ্ছে তখন কি? গরিব মানুষ। বুঝতে পেরেছো? m2 হচ্ছে কি? গরিব মানুষ। আর গরিব মানুষকে কি করতে হয়? বড় লোক থেকে, মানে কি বলবো, তাকে বেশি সম্মান দিতে হয়, ওই জন্য ওকে মাইনাসে রেখেছি। এখানে সম্মান দিচ্ছে, দুগুণ করে দিয়েছে আবার m2। সিমিলারলি যখন v2 বের করছিস তখন m1 হচ্ছে গরিব মানুষ, দেখ এখানে m1 কে ইম্পর্টেন্স দিচ্ছে, আর নিচে তো সবসময় সমান। বুঝতে পেরেছিস? v1 এ এখানে u1 u2 আছে, v2 যখন বার করবি u2 u1 আছে। যাই হোক, নিজের নিজের মতন করে মনে রাখতে হয়, ঠিক আছে? মাথায় রাখ, দুটো সূত্রকে মূল কথা হচ্ছে আমাকে মনে রাখতে হবে। এইবার আমরা বিভিন্ন কেস পড়তে চাইছি। কেস নাম্বার 1, মানে আমি তোমাদের একদম স্টার্টিং এ বলেছিলাম না, এইদিকে তাকাও, এই যে ধাক্কাটার সময় আমি ভিডিও যারা দেখছো তারা তো দেখতেই পাবে, আর একবার ব্যাক করে শুনে নিতে পারো যে এই দুটোর মাস কেমন সেই নিয়ে আমি কোনো কথা বলিনি, এইবার আমি বলবো। নাও লেটস টক অ্যাবাউট দি নেচার অফ দি মাসেস, মাসগুলো কেমন। তাহলে কেস 1, কেস 1 কি বলছে? মাসেস যদি ইকুয়াল হয়ে যায়, তার মানে ইফ m1 equal to m2, if m1 equal to m2, মানে the colliding objects if they have the same mass, সমান মাসের অবজেক্ট যদি হয়ে যায়, রিয়েল লাইফ এরকম ঘটনা কোথাও হয়? সমান মাস হয়ে যায়, কাঁচের গুলি, এই ছেলে, কাঁচের গুলিগুলো সমান সাইজের হয় কিনা? সমান মাস হয় তো। আর কোথায় হয়? কিছু কিছু সিনেমায় দেখেছিস বিলিয়ার্ড খেলা হয় রাত্রেবেলায়, সেই লাইট জেলে সেই গোল গোল বলগুলো থাকে, একটা লাঠিতে করে ঠক করে মারে, বলটাকে ধাক্কা দেয়, দেখেছো? ক্যারাম খেলার মতন যেটা, দেখিসনি? বিভিন্ন সেই রিচ সিনেমাগুলো দেখায়, সে আন্ডারওয়ার্ল্ডের ডন গুলো খেলতে থাকে, হ্যাঁ তাই না? হলিউড মুভিজে বেশিরভাগ ওই সিনগুলো থাকে। দ্যাট ইজ কল্ড বিলিয়ার্ড। ইয়েস, বিলিয়ার্ড। ওতে দেখ সেম মাসের বল থাকে না সব। আহা, তার মানে এই প্রিন্সিপালটা ওখানে খাটবে। ইয়েস, খাটবে। আর কি হতে পারে? ক্যারাম খেলাতে যদি একটা গুটি থেকে আর একটা গুটিকে মারিস, তখনও মাস সমান হয়ে যায়। স্ট্রাইকার দিয়ে মারলে হবে না, স্ট্রাইকারের মাস বেশি, ঠিক আছে? আমরা স্ট্রাইকার সিচুয়েশনটাও দেখবো। তাহলে এইটা বুঝতে পেরে গেছো কোন কোন জায়গায় ঘটনাটা ঘটবে যেখানে সেম মাসের অবজেক্ট ধাক্কা খাবে। তো কি হয় চলো দেখা যাক। হ্যাঁ, তাহলে কিচ্ছু নেই, তাহলে এই দুটো সূত্রতে, এই দেখো এই দুটো সূত্রতে v1 সমান v2 তে, তাহলে দেখ যখনই m1 সমান m2 বসাবো, এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে না, এটার সাথে এটা, এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে না,
তার মানে এই পোর্শনটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে দুটোর ক্ষেত্রেই। আর এটা কি হবে, 2m2/m1 + m2 যদি সমান হয় তাহলে এটাও 2m2 হয়ে গেল। তাহলে সব কেটে গিয়ে v1 সমান হয়ে যাবে কি u2, আর v2 সমান হয়ে যাবে u1। ও হো হো, ভেরি গুড ভেরি গুড। তার মানে হয়ে যাবে দেন দেন আমরা পেয়ে যাব v1 সমান হয়ে যাবে কত রে, u2, অ্যান্ড v2 সমান হয়ে যাবে u1। ওরে বাপরে, এই কি হয়ে গেল স্যার? তো বড় অদ্ভুত জিনিস ঘটে গেল। আচ্ছা, এই দুটো সিচুয়েশনকে আমি একটা সহজ ইংরেজির ভাষায় কি করে লিখতে পারি? আহা, ভেরি গুড, এক্সচেঞ্জ অফ ভেলোসিটি প্রতীক বলেছে, বা ভেলোসিটি এক্সচেঞ্জ করে নিল, তাই না? আদান প্রদান করে নিল। বাহ বাহ বাহ। ভেলোসিটি কি করলো রে বাবা? এক্সচেঞ্জ করে নিল। এটা কি জল? খা জল। ভেলোসিটি এক্সচেঞ্জ করে নিল, বড় অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এর মানে ফিজিক্যাল এই জিনিসটা ভাবতে, এদিকে তাকাতে, এই ছেলে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এইটা কেমন হতে পারে স্যার? সিচুয়েশনটা এরকম হতে পারে, এদিকে তাকা, এইদিকে তাকাও। এইটা একটা কাঁচের গুলি আছে, এটা একটা কি আছে, কাঁচের গুলি। দাঁড়াও, এটাকে নামাও আর নিচে। ঠিক আছে, এটা একটা কাঁচের গুলি আছে, আরেকটি কাঁচের গুলি একেবারে আইডেন্টিক্যাল হতে হবে, ধাক্কা খাবে। সেম মাস বলেছো না আজকে, তো একেবারে আইডেন্টিক্যাল হতে হবে। এরে বাবা, এইটা আর মেলানো অসম্ভব, বাদ দে, এটাকে ডিলিটই করে দে। হটাও সাবন কি ঘটা। দুটো মাস প্রায় সমান মনে হচ্ছে রে ছেলেরা, মোটামুটি ভাব এই হয়েছে। এটাকে একটু নামিয়ে দিলে কাজ হয়ে যাবে। একটুখানি ভাবার চেষ্টা করো, অত ভালো ছবির কোনো প্রয়োজন নেই, ফালতু ফালতু আমি চেষ্টা করে সময় নষ্ট করছি, বুঝলি? মাঝে মাঝে বুঝতে পারি সময় নষ্ট হচ্ছে। চল ঠিক আছে, নে, যাই হোক হয়েছে। তাহলে এইটারও মাস আজকে এম, এইটারও মাস আজকে এম। ধর এ বেটা রেস্টে আছে, ভেলোসিটি আদান প্রদানই হবে, তো আমরা দ্বিতীয়টাকে রেস্টে আছে ধরি না, দেখি না, মজাটা পাই না। আর এ বেটা যাচ্ছে u1 নিয়ে, তাহলে রেস্ট মানে u2 সমান কত রে, 0। তাহলে ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পর কি হবে, ধাক্কা হওয়ার পর কি হবে? এই ব্যাটা যাবে v1 নিয়ে, এই ব্যাটা যাবে v2 নিয়ে। তাহলে দেখ তো বাপ, এই u1টা সমান কি হয়ে যাবে, v2, আর v1টা সমান হয়ে যাবে, মানে u2, v1 সমান হয়ে যাবে u2, এই যে v1 সমান u2, u2 তো 0 ছিল, তার মানে a হয়ে যাবে 0, আর a ব্যাটা এইদিকে চলে যাবে u1 নিয়ে। তার মানে কি রে, কাঁচের গুলির ক্ষেত্রে ভাব, ধর তুই এরকম একটা জায়গা করে রেখেছিস, কাঁচের গুলি শুধু এই বরাবরই মুভমেন্ট করতে পারবে, হ্যাঁ, মানে বাইরে ছিটকে যাবার কোনো চান্স নেই। এখানে একটা কাঁচের গুলি আছে, আর একটা কাঁচের গুলি এই আছে, তুমি এইটাকে এদিক দিয়ে ঠেলে দিলে, এ ব্যাটা থেমে রয়েছে, ভেলোসিটি 0। এইখান থেকে যেই গেল, একে যেই ধাক্কা মারবে না, জানো কি হবে, এই কাঁচের গুলিটা ওখানে গিয়ে থেমে যাবে, এবং এই কাঁচের গুলিটা ঠিক এ যত গতিবেগ নিয়ে আসে সেই গতিবেগ নিয়ে এগিয়ে যাবে। কে কে এটা দেখেছো বিলিয়ার্ড খেলাতে, দেখবে লাল রঙের বলটা দিয়ে যখন মারছে ধর একটা নীল বলকে, তখন যেহেতু দুটো বলের মাস সমান, তখন দেখা যাচ্ছে, হ্যাঁ যদি হেড অন কলিশন হয়, একদম হেড টু হেড কলিশন হয়, তখন দেখা যাচ্ছে যে লাল বলটা যেই নীলটাকে ধাক্কা মারলো, লাল বলটি ওই জায়গাতেই থেমে গেল, নীল বলটা সেম ভেলোসিটি নিয়ে এগিয়ে চলে গেল। এটা খেয়াল করেছিস কেউ? এই ঘটনা ঘটবে, এইটাকেই ভেলোসিটি। একদম, ওইটাকে নিউটনের পেন্ডুলাম বল বলে না, খুব ভালো বলেছে, ওইটাকে নিউটনস ক্রেডল বলে। বুঝতে পেরেছিস? মানে এরম করে কয়েকটা মাসকে ঝোলানো হয়, এরম করে স্ট্রিং এ কয়েকটা স্টিলের বল ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এরম করে।
4টে বা 5টা ঝুলি দেওয়া হলো, হলো এরকম করে সমান মাসের, কিন্তু সবকটা সমান মাস হতে হবে, নাহলে এই জিনিসটা খাটবে না। এই দেখ সমান মাসের এরকম 5খানা ঝুলি দিল, হলো। আর এটা আপনার স্ট্যান্ডে এরকম লাগানো আছে, এটা নিউটনস ক্রেডল বলা হয়, ইফ আই এম নট রং। তুই হট করে বলেছিস তো। এবার কি করা হয়, এই একখানা বলকে এদিকে টেনে নিয়ে আসা হয়, এদিকে এদিকে টেনে নিয়ে আসা হয়, এই জায়গাটা করে নিয়ে আসা হয়, এই দিয়ে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে এ যেই একে ধাক্কা মারবে, এ এসে এইখানটা ধাক্কা মারবে, তাহলে এ কতটা মোমেন্টাম নিয়ে এলো, তো স্যার এমভি নিয়ে এলো। তাহলে এই যে সিস্টেমটা, এই গোটা সিস্টেমটাকে ধাক্কা মারলো, হ্যাঁ, তাহলে এই গোটা সিস্টেমটা একে ধাক্কা মারলো, এ কি করলো, তাৎক্ষণিক কন্ট্যাক্ট আছে, একে পাঠিয়ে দিল এই এমভিটা, ওই এমভিটা একে পাঠালো, ওই এমভিটা একে পাঠালো, দিয়ে কি হলো, শুধু লাস্টেরটা এরকম করে ছিটকে দিকে এমভি নিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? তুমি আবার দুটো বলকে নিয়ে করো, ধাক্কা দাও, তাহলে এদিকে দুটো বলই যাবে। বুঝতে পেরেছো? ইট ইজ নিয়ারলি অ্যাবাউট E=1, মানে এক্স্যাক্টলি পারফেক্টলি ইলাস্টিক কলিশনের মতন বিহেভিয়ার শো করছে। ভেরি গুড, তোমরা এটা অবজার্ভ করেছো, নিউটনস ক্রেডল। ঠিক আছে, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা আমরা বুঝলাম, মানে ভেলোসিটি ইন্টারচেঞ্জ করে নেবে। তাহলে 10 আর 12 নিয়ে যদি দুটো ধাক্কা খায়, তাহলে একজন আর 12, একজন আর 10 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এটা বেস্ট বোঝা যায় এই থেমে থাকা আর একজন চলছে, এই সিচুয়েশনটাই ভালো বোঝা যায়। তাহলে এখানে কি হলো, দ্যাট ইজ দে উইল এক্সচেঞ্জ দেয়ার কিরে ভেলোসিটিস। আর ভেলোসিটি এক্সচেঞ্জ করা মানেই লিনিয়ার মোমেন্টাম এক্সচেঞ্জ করে নিল, লিনিয়ার মোমেন্টাম এক্সচেঞ্জ। তাই না, দুটোর ভরবেগ তো একই, তাহলে মাস যদি সেম থাকে, ভেলোসিটি চেঞ্জ হলো মানে অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টাম এক্সচেঞ্জ করে নিল। ঠিক আছে, ঠিক আছে। কেস নাম্বার 2 করবো এবার। হয়েছে বাবা, এই কথা। কেস নাম্বার 2 তে চলি। ঠিক আছে, এইগুলো আবার চলে আসছে নাকি রে? কেস নাম্বার 2 লেখো। কি বলছে যে ইফ M1 অনেক অনেক বড় M2 থেকে, মানে যে ধাক্কাটা মারবে না সে অনেক ভারী জিনিস, তাহলে এরকম সিচুয়েশন কোথায় হতে পারে? হতে পারে স্যার, স্যার একটা সাইকেল যাচ্ছে, পিছন দিয়ে তাকে একটা লরি ধাক্কা মারবে, হতে পারে না? তাহলে সাইকেলের মাস কত কম না লরির থেকে? ওরে বাবা, এগুলো রিয়েল লাইফে হয় তো, হাসছিস কেন? তাহলে সিচুয়েশনটা হচ্ছে এরকম, একটা ম্যান আছে, তুই বলবি স্যার ম্যানকে গোল করেছেন, হ্যাঁ আমরা এখানে মাছ ধরে কাজ করছি, গোল করি। তোরা বলি ম্যান, লম্বা ম্যান কি করে গড়িয়ে গেল স্যার। আর এখানে একটা বিরাট বড় মাছ আছে, যেটাকে আমরা ট্রাক বলছি, কি বলছি, ট্রাক। তুমি এখানে বিভিন্ন সিচুয়েশন নিতে পারো, ধরে নাও ম্যান থেমে রয়েছে, সালা ইউটিউব থেমে আছে, আর এ বেটা U1 নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এন্ড দ্যাট ইজ আ হিউজ হিউজ মাস। ঠিক আছে, ট্রাক U1 নিয়ে যাচ্ছে, আর ম্যান ধর রেস্টেই আছে, U2 সমান 0। তাহলে কি হবে? প্রথমে আমি V1 সমান, সূত্রটা কি জানি রে, এটা U1 হবে তো, ঠিক আছে, প্লাস, আচ্ছা গরিব মানুষ একে ইম্পর্টেন্স দিচ্ছি, তাহলে আমি সিচুয়েশনটা এরকম করেই ধরলাম
যে ব্যক্তি ওখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তা, তাকে একটা লরি এসে পিছন থেকে ধাক্কা মারে, কি হয়? তোরা সাধারণত কি দেখিস? লরিটা উড়ে চলে যায়, ব্যক্তিটা উড়ে চলে যায় না? হ্যাঁ, চলে যায় না ব্যক্তিটা? বল না রে। ইয়েস, ব্যক্তিটা উড়ে ছিটকে একদম হাড় পাঁজর ফেটে যায়। আচ্ছা, তাহলে বল, এদিকে তাকা, এদিকে তাকা, সব বোর্ডে তাকা। আচ্ছা, M1 অনেক অনেক বড়, আর M2টা কি? অনেক ছোট। শোন না, কথা বলছি। তাহলে এখানে এক কাজ কর, এখানে M1টাকে কমন নিয়ে নে। আচ্ছা, U2 জিরো বলে আমি এটাকে কেটেই দিলাম। U2 যেহেতু জিরো, গোটা জিনিসটাই জিরো হয়ে গেল, বাদ দাও। আচ্ছা, এখানে M1টা কমন নিয়ে নে, তাহলে কি পড়ে রইলো? 1 মাইনাস M2 বাই M1 হোল ডিভাইডেড বাই M1 প্লাস, আবার M1টাকে নিচেও কমন নিন, আড়াস হবেন কি কথা, M1 কমন নিয়ে নে, তাহলে 1 প্লাস M2 বাই M1, ঠিক আছে বাবা, ইন্টু U1। আচ্ছা, আমাকে দেখতো, এদিকে তাকা, M1 অনেক অনেক বড় M2 থেকে না বাবা? তাহলে আমি কি বলতে পারি? 1 অনেক অনেক বড় M2 বাই M1 এর থেকে। তাহলে তুই ভাব, এই এক যদি অনেক বড় হয়, তার সঙ্গে তুই একটা ছোট্ট জিনিস বিয়োগ করলে এটা অলমোস্ট একই থেকে যাবে, বুঝলে? এটা অলমোস্ট অলমোস্ট এটা, হ্যাঁ, এটা একের না, এটা জিরো হবে না, এটা একের থেকে অনেক ছোট। এটা, হ্যাঁ, খুব কাছাকাছি, খুব কাছাকাছি, হ্যাঁ। আর এইটা কি রে? এটাও সেই একই, এটাও সেই একই, এটাও সেই একই, সো এটা খুব কাছাকাছি, ইন্টু U1, হ্যাঁ। তার মানে বুঝতেই পারছো স্যার, এই M1 এমন ক্যান্সেল হয়ে গেল, তার মানে দিস ইজ 1 বাই 1 অফ U1, তার মানে ইট ইজ অ্যাকচুয়ালি অলমোস্ট ইকুয়াল টু U1 হয়ে যাচ্ছে V1টা। তার মানে V1টা কত হয়ে গেল? U1 এর সাথে সমান। মানে দেখা যাচ্ছে যে লরি যেই গতিবেগ নিয়ে আসছিল, সে অলমোস্ট সেই গতিবেগেই থেকে যাচ্ছে। লরির গতিবেগে কি হয় একটা মানুষকে ধাক্কা মারলে রে? ও সেম ভেলোসিটিতেই থাকবে, ওতে কোনো চেঞ্জই হবে না। দেখ, দেখেছিস কি সুন্দর ফিজিক্স বলে দিচ্ছে, দেখ। অ্যান্ড V2 সমান কি হবে রে? V2 সমান, আবার সে সূত্র লেখো, M1 মাইনাস M2, সরি M2 মাইনাস M1, একটু ঠিক কর, বাই, এগুলো মনে রাখবি তোরা, হ্যাঁ, সূত্রগুলো বাবা মনে রাখিস, ঠিক আছে? আচ্ছা, U2 জিরো না? হ্যাঁ, এই মালটাকে তাহলে গোটাটা জিরো করে দে, একে নিয়ে কোনো হেডেক নেই, মাথা কামানোর কিছু নেই, কারণ ইউ2 তো জিরো, ইউ2 তো জিরো ছিল, আর কোনো মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। এইটা কত যাবে? টোয়াইস M1 বাই, আরে M1 অনেক বড় না বাবা, ওতে M2 যোগ করলে কিছু যায় আসে না। সো এটা প্রায় প্রায় 2M1 বাই M1 ইন্টু U1, তাহলে এইটা এটা কেটে গেল। তার মানে আমি পেলাম স্যার, V2 সমান ব্যক্তিটির ভেলোসিটি হয়ে যাবে 2 টাইমস U1, মানে লরি যদি 40 কিমি পার ঘন্টায় আসে, তাহলে ব্যক্তিটি ছিটকে যাবে 80 কিলোমিটার পার ঘন্টায়। দেখেছো? ইজন্ট ইট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স? যদিও তোরা কোনোদিন সেই ধাক্কা খাসনি, তবে ভাব ভালো করে, হয় না এটা? হুম, ইয়েস, ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্স। সো আমরা কলিজন স্টাডি করে আমরা রিয়েল লাইফের সিচুয়েশন গুলোকে দেখতে পাচ্ছি, দেখ, দেখেছিস? লরি সেমই থেকে গেল, ওর ভেলোসিটিতে কোনো পরিবর্তন হচ্ছে না, অলমোস্ট সেম থেকে গেল, দেখেছো? ইনফ্যাক্ট এই ঢেউ খেলানো ইকুয়াল টুটার জায়গায় পুরো ইকুয়াল টু হয়ে যাবে কখন? যদি বাস্তবে এমন অনেক বড় হয়, মানে একটা ট্রেন যদি একটা মানুষকে ধাক্কা মারে বা একটা ছাগলকে ধাক্কা মারে, তখন ট্রেনের মাসটা প্রচুর বেশি, হ্যাঁ, তার মানে এই জিনিসটা অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন কি হবে? 1 - 0 is 1, 1 + 0 is also 1। কিন্তু এইটাই যদি দুটো মাস কাছাকাছি হয়ে যায়, মানে একটা বাইক একটা সাইকেলকে ধাক্কা মারছে, তখন দেখা যাবে বাইক বলাও সেটা পড়ে গেছে ধুম করে, তখন দুজনেরই ক্ষয়ক্ষতি হয়ে যাবে, বুঝতে পেরেছো? ইয়েস, এটা যেন একটু মানে, এই জায়গাটা আমি চাইছি তোরা একটু ফিজিক্যালি বিষয়টাকে সেন্স করতে শেখ। আমাকে যেমন কন্ডিশন দেবে আমরা সেইভাবে বার করবো।
কেস নাম্বার 3 তে চল। তাহলে এইটাকে বলা হয় জানিস, এটাকে ফিজিক্সের ভাষায় বলা হয়, এইখানটা এই যে ভি2 সমান এত বেরোলো না, এটাকে ফিজিক্সের লোকেরা বলে দ্যাট ইজ দ্য লাইটার মাস, মানে হালকা মাসটি কি হয়, ব্লোজ, মানে বিস্ফোট করে যায়, মানে একটা বেলুন ফোলাতে ফোলাতে আমরা ফাটিয়ে দিই না, ব্লোজ অ্যাওয়ে, মানে উড়ে গেল আর কি, মানে বিস্ফোরণ ঘটে গেল একদম, মানে মানুষটাকে ছিটকে দিল একদম, এরকম ধরনের সিচুয়েশন। দ্য লাইটার মাস ব্লোজ অ্যাওয়ে উইথ ডাবল দ্য স্পিড অফ দ্য হেভিয়ার মাস। ঠিক আছে, ইয়া ডেফিনেটলি ইট শুড বি অলমোস্ট ডাবল স্পিড, নট এক্স্যাক্টলি, এটা একদম এক্স্যাক্টলি হয়ে যাবে যদি মাসটা অনেকটা ডিফারেন্স হয়ে যায় মাস দুটো। কেস নাম্বার 3, স্যার কেস 3 কি নেবেন স্যার? ভেরি ইজি, কেস নাম্বার 3, থ্যাংক ইউ, মাই ভয়েস ইজ চোকড, থ্যাংক ইউ। কেস নাম্বার 3 কি রে বাবা? উল্টো কেস ভাবতো, একটা সাইকেল বা একজন ব্যক্তি ছুটে গিয়ে একটা লরিকে ধাক্কা মারছে, থতমাখানে যাবে ছিজরে। তো এই সিচুয়েশনটা ফিজিক্সে দেখে স্টাডি করা যায় নাকি? হ্যাঁ সৌমদীপ বাবা, চলো ফিজিক্সে স্টাডি করি। হ্যাঁ, মানে m1 ইজ মাচ মাচ লেস দেন m2, নে বোঝো ঠেলা এবার। ওরে বাবা, মাঝে মাঝে আমরা যেতে যেতে দেয়ালে ধাক্কা খাই না, ধম করে ধাক্কা খেয়ে গেলাম, কি হয়, টাকটা ফুলে যায়। তো দেখা যাক না ফিজিক্স কি বলছে। ওকে চলো। তো অ্যাকচুয়ালি মানুষ আর ট্রাকের ধাক্কা নিচ্ছি না, চল সাইকেল আর মানুষের ধাক্কা নিয়ে, সাইকেল আর লরির ধাক্কা করাই। এই হচ্ছে বেচারা লরি, ট্রাক, লরি দাঁড়িয়ে আছে, ওর কি দোষ রে? বেচারা হবে না তো কি হবে? ওরে বাপ, লাইফে সবকিছুই হয়, সাইকেল ধাক্কা মারে না লরিকে? অনেক হয় এরকম। কেন হয় না কেন বললি? লরি যাচ্ছে, পিছন পিছন সাইকেলে যাচ্ছে, আর লরি হুট করে ব্রেক মেরে দিচ্ছে, সাইকেল বেলা তখন বাঁ দিকে তাকিয়েছিল, হাই হ্যালো করছে, টাকাম করে দিল ওখানে, ব্যাস শেষ, ওখানে ছবি হয়ে গেল। হুম, রিয়েল লাইফে যে কোনো ঘটনা ঘটতে পারে। তেলিপুকুর, তেলিপুকুরে, আরে তেলিপুকুরে রেগুলার। আচ্ছা লরিটাকে ধরে নিতে পারি বাবা, রেস্টে আছে। এ স্যার রেস্টে কেন ধরছেন? তাহলে সিচুয়েশনটা একটু সহজ হয়, নাহলে V1 V2 থাকলে মাথা খেপে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমরা যে কোনো V1 V2 দিলেই তো আমরা সলভ করে বের করে ফেলতে পারবো, U1 U2 যাই দিক মান তার জন্য বের করে ফেলতে পারবো না? আমি তোদের জ্যামের প্রিভিয়াস 10 ইয়ারে যা কোশ্চেন এসছে সেগুলো আমি নেক্সট ক্লাসে সব সলভ করে দেবো, একদম তোদের পিএইচডি করে দেবো কলিজনের উপরে, ঠিক আছে? একদম চিন্তা করবি না। হুম, এইটা হচ্ছে বাবা M1, যেটা কিনা সাইকেল। এ বেটা গিয়ে যেচে ধাক্কা মেরেছে, নে এটা হচ্ছে M2 which is much much greater। হয়েছে বাবা। ও দেখ, আমার এই খাতাটায় আমাকে এক ছাত্র জিজ্ঞেস করেছিল যে স্যার, আর সেই গত বছরই না হলো না সেই করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টটা, হ্যাঁ, বালাসোর স্টেশনে। তো এক ছাত্রী বললো স্যার এইটা তো করমন্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের মতন কেসটা। আমি বললাম কি করে? বলছে স্যার একটা মালগাড়ি হেভি লোহা লোড ছিল, আয়রন ওর, মানে লোহার খনিজ লোহাটা বের করে না ওইটাকে গুলি গুলি পাড়া করে ওরম করে লোহাটাকে নিয়ে যাওয়া হয়, তার মানে মালগাড়িটার হেভি ওয়েট ছিল। আর প্যাসেঞ্জার গাড়ির কত ওয়েট হয় মালগাড়ির তুলনায়? খুবই হালকা। তাহলে সেরকম ঘটনা হয়েছিল, তাহলে কি অবস্থা হয়েছিল, কত লোক মারা গেছে, বুঝতে পেরেছিস? কত একটা দুঃখের, মানে ভারতবর্ষের বুকে একটা সবচেয়ে কালো দিন এটা। লোকে জালিয়াওয়ালা বাগকে যেমন মনে রাখে না একটা কালো দিন বলে, সেখানেও তো 300 জনের মতনই মরে মরে গেছিল। আর এই করমন্ডল এক্সপ্রেসে আমি তোকে সত্যি কথা বলছি, প্রায় 1000+ লোক মরে গেছে, বুঝতে পেরেছো?
কিন্তু সরকারের খাতায় কারা আছে যারা রিজার্ভ সিটে গেছে, মানে স্লিপারে আছে বা থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, তারাই আসে। জেনারেলে কতজন চেপে যায় তাদের কোনো হিসাব আসে না। বুঝতে পেরেছো? গরিব মানুষের এই জগতে কোনো দাম নেই। তাই তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, লাইফ ইজ ভেরি লিমিটেড and I am recording this video only for this reason. কোন দিন আমি ফুটে যাব, হ্যাঁ, কেউ জানতে পারবে সিএম স্যার কি কি ছিল, কি পড়াতো? সো ভিডিও রেকর্ড করে রাখছি। আর কেউ না দেখুক, বড় হয়ে আমার ছেলেই যদি মনে করে যে বাবাকে একবার দেখবো, তো সে তো ভিডিওতে দেখতে পাবে। তোরাই আজ থেকে 10 বছর পর যখন অনার্স করে বেরিয়ে যাবি, মনে পড়তে পারে না ওই লোকটাকে একবার দেখি তো কে ছিল, বেহতি হাওয়া সা থাবো জানে কাহা গয়া ও। তখন একবার দেখে নিবি শর্ট করে। সো আই এম রেকর্ডিং দিস, মানে আমি এগুলো রেকর্ড করছি। আমাকে অনেক ছাত্ররা বলে, স্যার আপনি পড়ান আবার ফ্রিতে কেন রেকর্ডিং দিয়ে দেন? অনেক ছাত্ররা তো ফ্রিতে দেখে নিচ্ছে। আমি বললাম তো কি হয়েছে দেখে নিচ্ছে তো? ঈশ্বর এই নদী বানিয়েছে, কোনো ট্যাক্স নেয় নাকি ঈশ্বর আমাদের কাছে? কোনো ট্যাক্স নেয় না। ঠিক আছে, ওই সব নোংরা মানসিকতা দিয়ে বেরিয়ে যা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, যারা আমার কাছে আসছে তারা আমার কাছ থেকে আমার এনার্জিটাও নিতে পারছে। যারা ইউটিউবে দেখছে তারা জাস্ট শিখছে, কোনো অসুবিধা নেই। এবং ইউটিউবে যারা রয়েছে তাদের প্রশ্নের তো আমি উত্তর দিতে পারছি না, সেটা তো তোরা পাচ্ছিস যারা এখানে রয়েছিস। ওই জন্য কখনো ওই নোংরা ভাবনা মনে আনবি না যে স্যার আমরা আপনার কাছে ফি দিয়ে পড়তে আসছি, ওরা ফ্রিতে পেয়ে যাবে স্যার। নো, এরকম করা যাবে না। আর তোরা তো জানিস আজকে আমার এক ছাত্র এখন চেন্নাইতে রয়েছে। চেন্নাই গেছে না ডাক্তার দেখাতে, ও কি নাম, তাহলে রেকর্ড হচ্ছে বলে সেও আজকে ওখান থেকেও ক্লাসটা করে নিতে পারবে। সো দ্যাটস দ্য প্লাস পয়েন্ট। তো চলো, এইটা সেই কোরোমন্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের সাথে মোর অরলেস আমরা কো রিলেট করতে পারি, তাই না? রিলেট করতে পারি যে একটা প্যাসেঞ্জার, হ্যাঁ, অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসছে, হতেই পারে। অ্যাস্ট্রয়েডটার তো ওজন কম হয়, তো পৃথিবীর একটা জায়গাকে সে ক্ষতিগ্রস্ত করতে পারবে এবং নিজে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না, বিকজ এখানে গ্র্যাভিটির খেলা তো, হ্যাঁ, সে মানে পৃথিবী তাকে টেনেই নিজের কাছে রেখে নেয়। ঠিক আছে, যাই হোক। তো আমি অত্যন্ত মানে মিনিমাম 4-5 দিন তো আমার খুব কষ্ট হয়েছিল কোরোমন্ডল এক্সপ্রেসের। একজন বাবা বলছে আমার ছেলে কই, খুঁজে পাচ্ছি না তাকে, লাশের মধ্যে গেছে, তো সেখানে নাকি বলেছে খুঁজে নাও। কি করে খুঁজবে রে, সম্ভব? কেমন লাগছে? বলছে আমার ছেলে কাজে যাচ্ছিল, প্রথমবার বাড়ি থেকে বাইরে এসে কাজে গেছে। প্রচুর ভিড় থাকে। আমি জানি না ইন্ডিয়ান রেলওয়ে এগুলো নিয়ে। আমার এই ভিডিও যদি কোনো ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্ট্রির কাছে পৌঁছায়, আমি জানি পৌঁছাবে না, বাট যদি পৌঁছায়, ভবিষ্যতে যদি কোনোদিন কেউ দেখে, দয়া করে এই গরিব মানুষগুলোর জন্য, আমার তো মনে হয় জেনারেল যে ডিব্বা আছে না, ওতে সবচেয়ে বেশি এসির দরকার, কারণ অত বেশি লোক বসে। কি হবে রে একটা কোচ যদি আমি এক্সট্রা এসি করি, কত টাকা লাগবে তাতে? রেলওয়ে কেন করে না? জেনারেল কোচে সবচেয়ে বেশি দরকার এসি। মানুষ তো বসে কষ্ট করে যাচ্ছে, একটু এসিটা দে কমসে কম, একটু ঠান্ডায় বসো। আমি জানি না এটা কেন করে না, কেন করে না। প্লিজ মোদিজি, প্লিজ ডু ইট। अभी आप पीएम हो देश के। बिल गेट्स के रिक्वेस्ट, इफ यू कैन हियर मी, प्लीज डू इट फॉर इंडिया। यू गाइज हैव पावर। চলো এদিকে আসো, করা উচিত বাবা, কারণ গরিব মানুষ অত্যন্ত অসুবিধায় যাচ্ছে। আর আমরা গরিব মানুষ কি, যখন টিকিট পাই না আমরাও বাধ্য হই, তখন ইমিডিয়েটলি হসপিটালগুলোতে সবকটা সরকারি হাসপাতালে এসি লাগানো উচিত, যাতে করে মানে পেশেন্টরা একটু শান্তি পায়। কারণ এমনিতেই ভিড় থাকে, ওইখানে এসি দাও। ভেন্টিলেশন দিয়ে হবে না, একটু এসি দরকার। কারণ তুমি মন্দিরে মসজিদে এসি লাগাতে পারছো বাবা, হ্যাঁ, চাঁদা তুলে, তো কেন না এখানে লাগাও? আমি একবার জানিস চেষ্টা করেছিলাম যে চাঁদা তুলে হাসপাতালে কিছু ডোনেট করব, বাট সেখানে আবার আমাকে এক বুদ্ধিজীবী বলছে যে এখানে আবার তুমি কারাপশনের সঙ্গে ফেসে যাবে, বলবে টাকা তুলেছে এত, দিয়েছে কম, মেরে নিয়েছে। আমি বললাম বাপরে বাপ, এই দেশে কিচ্ছু করা যাবে না, চুপ করে বসে থাক। সিরিয়াস বলছে, আমি এটা একবার ভেবেছিলাম বাবা, কিচ্ছু মনে করিস না। কিচ্ছু করা যাবে না, সিস্টেমটাই এরকম, ছোটবেলা থেকে এইভাবে আমরা তৈরি হয়েছি, মেনে চলতে হবে। চলো, V1 সমান কত হবে বাবা, একটু ঝটপট ঝটপট করে বলো। আচ্ছা, এখানে U2 তো 0, তাহলে একটু ডাইরেক্ট লিখবো আমি। তাহলে M2 টা কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস, সরি, M1 মাইনাস M1 বাই হয়ে যাবে না, M1 বাই M2 মাইনাস 1 বাই, নিচেও M2 টা কমন নিয়ে নে,
তাহলে m1 বাই m2 প্লাস 1 হয়েছে বাবা, ইন্টু u1 প্লাস এটা 0 0 বাদ দিয়ে দাও, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। আচ্ছা বলতো m1 বাই m2 কি হবে? মাচ মাচ লেস দেন 1, একের থেকে অনেক অনেক ছোট, অনেক অনেক ছোট। তার মানে এইটা অলমোস্ট ইকুয়াল টু, তাহলে এটা একের থেকে অনেক ছোট মানে একটা মাইনাস সাইন হয়ে যাবে, -1 ইন্টু দিস। আর নিচেরটা একের সাথে অনেক ছোট একটা জিনিস যোগ করলে সেটা একই থাকবে, সো দিস ইজ u1 হয়ে গেল। তার মানে v1 টা কি মাইনাস অফ u1 হয়ে গেল, এই যে মাইনাস সাইনটা চলে আসবে, এই যে মাইনাসটা মাইনাস u1 হয়ে গেল। মানে যে ধাক্কা মারতে গেছে না, সে ধর 40 কিমি গতিবেগ নিয়ে সে ধাক্কা মারলো একটা লরিকে, সে টাকাম করে ধাক্কা খেয়ে আবার পিছন দিকে 40-এ ফেরত আসবে। বুঝতে পেরেছো? মানে সিধি বাত হ্যায়, মানে সব মাতলামো বেরিয়ে যাবে তোমার একদম। ঠিক আছে? আর এইটা কত হবে? ভি2টা, ভি2টা কত হবে? ভি2টা দেখা যাচ্ছে 0 প্লাস টুয়াইস m1 বাই m1 প্লাস m2। হুম, তাহলে আজকে কি m2 খুব খুব বড় m2, তাহলে বুঝতেই পারছো দিস ইজ 2m1 বাই, এখানে যদি m1 কমন নিয়ে নি তাহলে 1 প্লাস m2 বাই দিস, এবার m2 বাই দিস তো অনেক অনেক বড়, সো এর সঙ্গে গুণ কত ছিল রে u1 না, সো দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু 0, বিকজ উপরে রয়েছে খুব ছোট জিনিস m1, তো খুব ছোট জিনিস, আর নিচে অনেক বড় জিনিস m2, তাহলে এটা অলমোস্ট 0। তার মানে লরিটার গতিবেগে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, পিছন দিকে একটু তেবড়ে তেবড়ে যেতে পারে, কিন্তু লরিটা মুভ করে দেবে এত ক্ষমতা নেই সাইকেল বালার। তো লরির ভেলোসিটি কি হয়ে যাবে বাবা? অলমোস্ট যে স্থির ছিল সেই স্থিরই থেকে গেল, সে স্টপড অবস্থাতেই রয়ে গেল, রেস্টেই রয়ে গেল, কিন্তু যেই ব্যক্তি তাকে পিছন দিক থেকে ধাক্কা মেরেছিল সে ছিটকে আবার সেম ভেলোসিটি নিয়ে চলে এলো। বুঝতে পেরেছো? ইয়েস। তো এই হয়ে গেল আমাদের 4টে কেস। আচ্ছা, এই মানুষ আর এই সিচুয়েশন বাদে আর কোনো এক্সাম্পল দিতে পারবে এরকম সিচুয়েশনের বাবা? লোহার বল নিয়ে দেয়ালে ছুড়ে দেওয়া, ঠিক, ভেরি গুড। প্রতীক একদম ঠিক বলেছে, প্রতীক সাহা নাম, তাই তো? প্রতীক সাহা, বাড়ি কোথায়? শক্তিগড় বরসুলের এদিকে বাড়ি, ঠিক আছে। আর তোর বাড়ি কোথায় রে বাবা? বামুনপাড়া, আম গাংপুর, বামুনপাড়া। কি নাম তোমার? সৌমদীপ কি? সৌমদীপ ঘোষাল, বাহ, শ্রেয়া ঘোষালদের পরিবার। ঠিক আছে, যাক, ঠিক আছে, শ্রেয়া ঘোষালরাও তো বামুন, ঠিক আছে। তুমি বিভিন্ন জায়গায় যাও সারা দেশে, ফিজিক্সের যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যাও, সেখানে বামুন লোক তুমি পাবেই পাবে, 100% তুমি পাবে। এতে আমি কোনো বামুন বা ইয়েদের আমি প্রশংসা বা কাউকে ছোট করছি না, কিন্তু মাইন্ড, হ্যাঁ, কিন্তু বামুন তুমি সব ডিপার্টমেন্টে পেয়ে যাবে, উঁচু জায়গায় পেয়ে যাবে। ডাক্তাররা দেখ সব চ্যাটার্জি ব্যানার্জি, তাই না, গঙ্গোপাধ্যায়, তুই দেখ গাঙ্গুলি, তাই না? আছে আছে, ঠিক আছে। তো এইখানে আসো বাবা, এইদিকে তাকাও। তো এর একটা বেস্ট এক্সাম্পল বলবো কি? বেস্ট এক্সাম্পল, ও প্রতীক ঠিকই বলেছে যে স্যার আমি যদি একটা দেয়ালে একটা বলকে ছুড়ি, ভেরি গুড, সেখানে টোয়াইস এম ইউ মোমেন্টাম চেঞ্জ হয়, এই বস্তুটারও টোয়াইস এম ইউ মোমেন্ট, টোয়াইস এম ইউ ওয়ান মোমেন্টাম চেঞ্জ হবে। এর তার থেকেও একটা বেটার হচ্ছে যে স্যার গ্রাউন্ডে যদি আমি একটা স্ফেরিক্যাল বলকে ড্রপ করি, তাহলে দ্বিতীয়বার সে জাম্প করে একটু কম হাইট অফ দিয়ে যায়, তৃতীয়বার একটু আরেকটু কমে যায়, চতুর্থবার আরেকটু কমে যায়, এরকম করে অনেকবার কলিশন করতে করতে লাস্টে সে থেমে যায়, তাই না? দেখেছো না দেখোনি এই ধরনের প্রবলেমটা এইচএসে ছিল? চিন্তা করো না, আমি এই প্রবলেমটাও করাবো, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল। তাহলে গাইস শোনো না, ভালো করে শোনো। হ্যাঁ, 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 ও একদম, শোন, ও একদম ঠিক বলেছে। মানে এই সিচুয়েশনটায় কি হয়, মানে এইটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন, মাথায় রাখবি, রিয়েল লাইফে আমরা এটা দেখি, তাই না, যে বলটা ডব খেতে খেতে আস্তে আস্তে নিচে নেমে যায়, এটা এইভাবে এক্সপোনেনশিয়ালি কমে, এক্সপোনেনশিয়ালি কমে, হ্যাঁ, এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে তার উচ্চতাটা, হাইটটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমে কমে যায়। কিন্তু আমরা এইখানে কি বার করলাম রে? v1 সমান u1, মানে আমাদের এই থিওরি বলছে, ভেরি গুড, তোর নাম কি রে? শিবম লাহিড়ী, শিবম নায়েক, তোর বাড়ি কোথায়?
রায়না, রায়না, ঠিক আছে। তো তুই একদম ভালো কোশ্চেন করেছিস যে স্যার এখানে তো সমান দেখাচ্ছে, কিন্তু এই ঢেউ খেলানো বিষয়টা দেখতে পাচ্ছ না তুমি? দেখেছো? হ্যাঁ, এইটা কখন সমান হবে? যদি সত্যিকারের মাছটা অনেকটা বড় হয়ে যায়, যেটা গ্রাউন্ডের ক্ষেত্রে তো হচ্ছেই বাবা, হচ্ছে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে এইখানে যখন ধাক্কাটা খাচ্ছে, এইখানে এক্স্যাক্টলি এলাস্টিক কলিশন যেন হয়, পারফেক্টলি এলাস্টিক কলিশন যেন হয়, তখন আমরা দেখবো সমান উচ্চতায় যাবে বারবার, তার মানে কখনো থামবে না। কিন্তু সেটা কি হচ্ছে, এখানে যখন ধাক্কা খাচ্ছে না, খানিকটা এনার্জি সে গ্রাউন্ডকে দিচ্ছে। তুই জানিস, এটাকে আমি ছোটবেলায় একটা ভিডিও দেখেছিলাম রিচার্ড ফিলিপস ফাইনম্যানের। তখন ফাইনম্যান কোনো পার্টিকেলের শক্তিকে জিংলিং নামে জিংলিং নামে এক্সপ্লেন করেছিলেন। দে, আহ কত দিনের আছে? 3, ঠিক আছে আমি লিখে দেবো, যাও। হুম, 1, 2, ফাইনম্যান যেটা করছিলেন, উনি যে কোনো পার্টিকেলের এনার্জিকে বলছিলেন যে সেখানে একটা কম্পন আছে, জিংলিং আছে, জিংলিং, কাঁপছে। তো এই বলটা যখন এতটা উচ্চতায় আছে, তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, কত? তো mgh। তো এই পোটেনশিয়াল এনার্জিটা যেই পার্টিকেলটার মধ্যে আছে, ভাব পার্টিকেলটা কাঁপছে, তার মধ্যে একটা এনার্জি রয়েছে, শক্তি। এবার যখন এ ধাক্কা খেলো, খানিকটা এনার্জি গ্রাউন্ডকে দিয়ে দেবে সে, আর খানিকটা এনার্জি সাউন্ড প্রডিউস করবে, হ্যালো। তাহলে এনার্জি লস হলো না, হলো না? তুই তো ঠকঠক করে আওয়াজ পাবি তো ধাক্কা যখন খাবে। তাহলে কি হয়, এরকম ধাক্কা খাবার পর এতে একই জায়গায় ধাক্কা খেয়ে যাবে বারবার, তাই না? একই জায়গায় ধাক্কা খাবে, ভার্টিক্যাল মোশন করছে তো। তাহলে ধাক্কা খাবার পর যখন বলটা থেমে যায়, তখন কি সুন্দর ফাইনম্যান বললেন যে এই জায়গাটার জিংলিংটা তখন বেড়ে গেছে, মানে এই জায়গাটা খানিকটা শক্তি পেয়েছে, গ্রাউন্ডের ওই পার্টিকুলার জায়গাটা। এবং বাস্তবে এটা হয়, খুব ভারী জিনিস যদি ফেলা হয়, বারবার যদি এক জায়গায় ভারী জিনিস পড়ে, তাহলে তার গতিশক্তিটা মানে তার এই পার্টিকেলটার এখানে এমজিএস আছে, যখন এখানে এসছে গোটা এমজিএসটা তার কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, সেই কাইনেটিক এনার্জিটা এই গ্রাউন্ড রিসিভ করবে, গ্রাউন্ডটা সেই জায়গায় গরম হয়ে যাবে। এবং এটা যদি বিশ্বাস না হয়, তোরা ওই কামারশালে চলে যাবি, সেখানে লোহাররা সেই 5 কেজি বা 10 কেজি হাতুড়ি নিয়ে মারে না, ডিপ ডিপ করে মারে, ওই জায়গাটা একবার হাত দিবি, 10 বার হাতুড়ি মেরে ওই জায়গাটা হাত দিবি, দেখবি গরম হয়ে রয়েছে। কেন হচ্ছে এটা? তোমার সেই কাইনেটিক এনার্জিটা ওখানে খাচ্ছে, ও নিয়ে নিচ্ছে। সো ফাইনম্যানের ভাষায় জিংলিং, এই বলটা নিজের জিংলিংটাকে একটুখানি ওর মধ্যে দিয়ে দিয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট অ্যান এক্সপ্লেনেশন বাই ফাইনম্যান। ঠিক আছে, সো আজকের এই ক্লাস আমি এখানেই থামাবো। নেক্সট দিন আমরা কলিশনকে পড়বো সেন্টার অফ মাস ফ্রেম থেকে। ঠিক আছে, তারপর আমরা আবার ফার্দার ডিসকাশনে আমরা এগোবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ক্লাসটা এনজয় করেছো। আজকে বেশি একটু গল্প হয়ে গেছে, অনেকদিন পর আমাদের অফলাইনে দেখা হলো আজকে, ওই জন্য। চলো সবাই ভালো থেকো।